নমস্কার সকলকে, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ দিদি, আমি শুনতে পাচ্ছি। নমস্কার। হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমরা তাহলে বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করছি। আপনারাও মিউট অবস্থায় আমার সাথে সাথে পাঠ করুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনাভবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। আচ্ছা, আমাদের গত 2 ক্লাসে যে উচ্চারণের বিষয়গুলো পড়িয়েছি সেগুলো নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা, সবাই বুঝতে পেরেছেন কিনা? আপনারা যদি বুঝতে পারেন তাহলে আমরা সামনে এগোবো। উচ্চারণগুলো নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন আমাকে কেন বাড়ির কাজ সবাই পাঠালেন না? যারা বাড়ির কাজ পাঠাননি তারা কেন পাঠাননি বলুন তো? অঙ্কুশ মহোদয়, আপনি কি বাড়ির কাজ পাঠিয়েছেন? অঙ্কুশ মহোদয়, তারপর রুবেল দাস মহোদয়, আপনারা অনেকেই এখানে বাড়ির কাজ পাঠাননি আমাকে। বাড়ির কাজ যদি না পাঠান আমি কি করে বুঝবো আপনারা বুঝতে পারছেন কিনা, আপনাদের ঠিক হচ্ছে কিনা? উত্তর তো দিতে হবে বাবা। যাকে বলবো সে এখন আমাকে শোনাবেন। যেহেতু বুঝতে পেরেছেন, যেহেতু আপনাদের কোনো অসুবিধা নেই, আমাকে শোনাতে হবে। যাকে বলবো সে আনমিউট করবেন। পাপিয়া ভৌমিক মহোদয়া, আপনি একটু আনমিউট করুন। নমস্কার দিদি। নমস্কার, আপনি একটু শোনান আমাকে। জাস্ট হচ্ছে আমাকে সুর ছাড়া রিডিং পড়ে শোনান। সঞ্জয়, তারপর ইউ কেন সঞ্জয়, এরপর কি আছে? এটা উ আছে, তারপরে অন্তস্তবত উ হবে না, ও আকার ওয়া, উওয়াচ সঞ্জয় উওয়াচ। হ্যাঁ, উওয়াচ। দৃষ্টা কেন? দৃষ্টা বললে টয়ের নিচে যে ওটা আছে সেটা কোথায় যাবে? না, ট তো পুরোটা নেই। এই যুক্তাক্ষরটা ভাঙলে আমরা পাই শয় হসন্ত যুগ টয় হসন্ত যুগ ও আকার, মানে শতে টাচ, টতে টাচ, ও পুরোটা সাথে আকার। দৃষ্টুয়া, দৃষ্টুয়া বলুন। হ্যাঁ, দৃষ্টুয়া। তারপর আচ্ছা, পান্ডু কেন বলছেন? এটা তো উকার নেই, এটা হচ্ছে মূর্ধন্য যুগ ড। পান্ডওয়া, হ্যাঁ, নি হচ্ছে অনুসারের পর ও থাকলে কি উচ্চারণ করতে হয়?
উচ্চারণের পর হচ্ছে যে এটা হচ্ছে যে প বর্গে আছে। না, এই বটার ভেতরে কি ছোট্ট করে দাগ আছে? নেই তো, এটা ব নয়। থাকলে হসন্ত চন্দ্রবিন্দু উচ্চারণ করতে হয়। কি হবে? পাণ্ডবানিকৌ। নিকৌ। বলুন পুরো শব্দটা দিদি বলুন। এখানে পরের শব্দটা অনুযায়ী উচ্চারণ হবে না? তো পরের শব্দটা অনুযায়ী হয়েছে তো। এই পরেরটা কি ব? পরেরটা তো হ্যাঁ, ইয়া, পরেরটা ব নয়। হ্যাঁ, যদি ব হতো, বয়ের ভিতর ছোট্ট করে একটা দাগ থাকতো। মূর্ধন্যসর ভিতরে যেমন একটা ছোট্ট করে দাগ থাকে, বয়ের ভিতর ছোট্ট করে একটা দাগ থাকে। আপনি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লিখেছেন না? ব্যঞ্জনবর্ণে তো পেয়েছেন নিশ্চয়ই, প ফ ব। ওই বয়ের ভিতর দাগ আছে দেখবেন। আচ্ছা, তাহলে পুরো শব্দটা কি হবে বলুন? পাণ্ডবানিকম। নি এর পরে কি? কম। কম কেন? কৌ। কৌ। পাণ্ডবানিকৌ। হ্যাঁ, তারপর ইউঢম। ভিউ। তারপর অনুসারের জায়গায় কি? ঢম। ঢম কেন? অনুসারের পর কি আছে? ওটা কোন বর্গের? ওই বর্গের অনুনাসিক ধ্বনি কি? ত বর্গ। সরি, ট। বিউ ত। ত, হ্যাঁ। ত বর্গের অনুনাসিক ধ্বনি কি? দন্তান। হ্যাঁ, তাহলে কি হবে বলুন? ইউধন। গুড। তারপর দূর ইয় ধনস্তদা। আচ্ছা, দূর ইয় কেন? ওকার আছে না? দূর ইয় ধনস্তদা। এরপর আচার্যমু সঙ্গম্য। স কেন? এটা কি তালব্য স? স। তাহলে কি হবে? আচার্য সঙ্গম্য। আচ্ছা, সঙ্গ পর্যন্ত ঠিক আছে। এরপর যখন সঙ্গম বলছেন, দুটো ম আসছে, ইওটা কোথায় যাচ্ছে? দুটো ম নেই, একটা ম আছে, সাথে ইও আছে। তাহলে কি হবে? মিয়। সঙ্গম্য। বলুন, বলুন পুরো শব্দটা বলুন। আচার্যমু সঙ্গম্য। এরপর রাজা। হ্যাঁ, রাজা। ইয়চনম। ইও নয়, ওয়াচনম। তারপর না, আপনি ইও বলছেন কেন? ইও কেন বলছেন? ইও তো অন্তস্তজ, যেটা বলি সেটা হ্যাঁ, এর সাথে রফলা আছে। কি হবে তাহলে? হ্যাঁ, না, এর নিচে রফলা আছে না? উইথ। বলুন পুরো শব্দটা বলুন। আবার একটু বলেন দিদি। ওয়াচনম রবিত। ওয়াচনম রবিত। রবিত। না, আপনি পরের বয়ের নিচে রফলা নিয়ে যাচ্ছেন। আগেরটার সাথে রফলা আছে। উইথ। এই যে আপনি বললেন, আপনার কতগুলো ভুল সংশোধন হলো। তো এখন আপনারা যারা বাড়ির কাজ পাঠাচ্ছেন না, আপনাদের ভুলগুলো সংশোধন হবে না। এতে আমার কিছু আসবেও না, যাবেও না, আপনাদেরই লস। এখন আপনাদের সিদ্ধান্ত, আপনারা বাড়ির কাজ পাঠাবেন কি পাঠাবেন না।
যাই হোক, আমার কিছু বলার নেই, আমি এগিয়ে যাব, আপনারা যদি পিছিয়ে থাকেন আমার কিছু করার নেই। ঠিক আছে, আচ্ছা, আমরা গতদিন মানে আমি উচ্চারণের ক্লাসগুলো করানোর আগে আপনাদের আরেকজন টিচার স্নেহা মিত্র, ও হচ্ছে আপনাদেরকে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া বিভক্তি পড়িয়েছিল না? প্রথমা দ্বিতীয়া তৃতীয়া কার কার মনে আছে বলুন তো? কার কার মনে আছে একটু হাত তুলুন। তিনটা বিভক্তি যেগুলো আপনাদেরকে পড়ানো হয়েছে। মাত্র একজনের মনে আছে? তাহলে পড়িয়ে কি লাভ যদি মাত্র একজন হাত তুলে? দেখুন, আপনারা বাড়ির কাজ যদি সাথে সাথে কমপ্লিট না করেন, শিক্ষকও পড়িয়ে মজা পাবেন না, আর আপনারাও ক্লাসে পড়া কিছু বুঝবেন না। একটা নতুন ভাষা শিখতে এসেছেন, এখন আপনারা যথেষ্ট বড়, এখানে কেউ ছোট নেই। আপনারা বরং আপনাদের যারা ছোট ভাই বোন আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে পড়াশোনার জন্য বকাঝকা করেন। তখন আপনাদেরকেও যদি আমার ধরে বেঁধে পড়াতে হয়, সেটা কেমন বলুন তো? মাত্র 5 জন। ঠিক আছে, স্বর্ণালী দিদি বলুন তো, প্রথমা বিভক্তির কাজটা কি ছিল? আমরা কখন প্রথমা বিভক্তি প্রয়োগ করব? যখন কর্তা কর্তা থাকবে কোনো বাক্যে, সেই কর্তা সাধারণত প্রথমা বিভক্তি দিয়ে হবে। আচ্ছা, প্রথমা বিভক্তির রূপগুলো কি আপনি জানেন? মানে অকারান্ত শব্দের ক্ষেত্রে কেমন হয়, আকারান্ত শব্দের ক্ষেত্রে কেমন হয়, এগুলো কি আপনার মনে আছে? নর শব্দেরটা বলুন তো। নর, নরৌ, নরাহা। আচ্ছা, নরহ, নরৌ, নরাহা। হ্যাঁ, দ্বিতীয়বার ঠিক আছে, প্রথমবার আপনি নরহের বিসর্গটা বাদ দিয়ে দিয়েছিলেন। লতার ক্ষেত্রে কি হবে? লতা, লতে, লতাহা। বাহ, খুব সুন্দর। লতার সাথে গুলিয়ে ফেলছিলাম নর, এই জন্য বিসর্গ প্রথমে ভুল বলে। ঠিক আছে, বুঝতে পেরেছি। ফল শব্দ, ফল শব্দের কি হবে? ফলম, ফলম, ফলে। ফলম, ফলে, তারপর ফলম, ফলে, ফলম, ফলে, ফলানি। বাহ, খুব সুন্দর। ঠিক আছে, নিতাই মহোদয়, আপনি বলুন তো, দ্বিতীয়া বিভক্তি আমরা কখন প্রয়োগ করব সাধারণত? দিদি আবার একটু প্রশ্নটা করুন। দ্বিতীয়া বিভক্তি আমরা সাধারণত কখন প্রয়োগ করব? দ্বিতীয় বিভক্তি, হ্যাঁ, দ্বিতীয় বিভক্তি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়? কি পাওয়া যায়? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে? না, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? যেটা পাই সেটা কি? সেটা কর্ম, একদম ঠিক। ও হ্যাঁ, হ্যাঁ সেটা কর্ম। হ্যাঁ, এই কর্মে আমাদের দ্বিতীয় বিভক্তি প্রয়োগ করতে হয়। আচ্ছা, আপনার দ্বিতীয় বিভক্তির রূপগুলো মনে আছে? নর শব্দের কি হয়? নর দ্বিতীয়তে, হ্যাঁ, দ্বিতীয়ায়। দ্বিতীয়তে নরম, নরৌ, নরান। ঠিক আছে, তারপর আর কি আছে? মাতা নয়, লতা শব্দ বলুন, লতা শব্দে কি হয়? লতা, লতাম, লতে, লতাহা। বাহ, ইকারান্ত পড়ানো হয়েছে আপনাদের? নদী, জননী, এগুলো পড়ানো হয়েছে? নদী মনে হয় পড়ানো ছিল।
নদী নদী পড়ানো হয়। আচ্ছা, তাহলে নদী শব্দগুলো শব্দটা বলুন। নদীম নদ্যৌ নদীহি। নদীম নদ্যৌ। নদীহি। উচ্চারণটা একটু ঠিক করে করুন, হ্যাঁ, আবার নদীহি। বলুন, আবার বলুন। আর নদীম হ্যাঁ, নদীম নদ্যৌ নদীহি। আচ্ছা, এরপর ফল শব্দে ওটা হলো ফলটা ফলম ফলে ফলানি। ওটা তো মানে প্রথম দ্বিতীয় তো একই মনে হয়। হ্যাঁ, প্রথম দ্বিতীয় একই, কিন্তু ফলম ফলে ফলানি, আমি ওটাই জানতে চেয়েছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তারপর রঞ্জিত কাকু, আপনি বলুন তৃতীয় আমরা কখন প্রয়োগ করি সাধারণত? দ্বারা দিয়ে কর্তৃক। দ্বারা দিয়ে কর্তৃক কি? যদি কর্তা মানে ক্রিয়া, যদি মানে কর্তা কি করে, মানে কি দিয়ে করে, সেটা এরকম ধরনের যদি হয় তাহলে কি দ্বারা করে, সেগুলো হলে আমরা করণ কারক ইউজ করি, তৃতীয় বিভক্তি ইউজ করি। আচ্ছা, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বাংলা বাক্যে কোনো শব্দের সাথে যদি দ্বারা, দিয়া, কর্তৃক এই তিনটা শব্দের যে কোনো একটা যুক্ত হয়, বা যুক্ত না হয়েও যদি ভাব প্রকাশ করে, ঠিক আছে, যেমন আমি হাতে খাই, এখানে কিন্তু আমি হাত দিয়ে খাই কথাটা উল্লেখ করিনি, হাতে খাই বলেছি, এখন কিন্তু বুঝাচ্ছি কিন্তু হাত দিয়ে খাই। তো এই হাত শব্দে আমাদের তৃতীয়া প্রয়োগ করতে হবে। আমরা চোখে দেখি, এখন চোখ শব্দ, চোখের সাথে আমি কিন্তু দিয়ে বা চোখের দ্বারা কথাটা উল্লেখ করিনি, কিন্তু ভাবে বুঝে নিতে হবে যে আমাদের মাধ্যমটা হচ্ছে চোখ। তো এই ক্ষেত্রে আমাদের তৃতীয়া বিভক্তির প্রয়োগ করতে হবে। আচ্ছা, তো আপনি আমাকে একটু কিন্তু হ্যাঁ। এখানে আরেকটু কথা আছে। এখানে চোখ দিয়ে যখন আমি চোখকে দেখি, হ্যাঁ, তো এটা কি এক কাজটা এখানে কি সপ্তমী বিভক্তি হয়ে যাবে না? না, অবশ্যই হবে না, কারণ সবসময় বিভক্তি দেখে প্রয়োগ করা যাবে না, আপনার ভাবটা বুঝতে হবে, ঠিক আছে? বিভক্তি দেখে চেনা ওটা হচ্ছে আপনার মানে ব্যাকরণের বাইরে গিয়ে জাস্ট সহজ উপায়, মনে রাখার সহজ উপায়, ওটা সবসময় প্রয়োগ হবে না, এটা জাস্ট বেসিক ক্ষেত্রে। ওকে। আচ্ছা, তো যেটা বলছিলাম, আপনি আমাকে একটু ছাত্র শব্দের তৃতীয়া বিভক্তিটা শোনান। ছাত্র শব্দের কি হবে? নর শব্দের অনুরূপ অকারান্ত শব্দ, কি হবে বলুন? আমার কথা শোনা যাচ্ছে না? অন্যরা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ দিদি। শুনতে পাচ্ছি দিদি। আচ্ছা, তাহলে ওনার ওখানে বোধহয় কোনো প্রবলেম হচ্ছে। কে বলতে পারবেন ছাত্র শব্দের তৃতীয় বিভক্তি? আমি পারবো দিদি। বলুন দেখি। ছাত্রেনা ছাত্রাভ্যাম ছাত্রাইহি। ছাত্রেণ, এখানে মূর্ধন্য হবে, ছাত্রেণ, ছাত্রাভ্যাম আর ছাত্রাইহি, ঠিক আছে। লতা শব্দেরটা কে বলতে পারবেন স্বর্ণালিদি বাদে? স্বজন মহোদয় বলুন। নমস্কার দিদি। হ্যাঁ, লতায়া লতাভ্যাম লতাভিয়া। লতা, লতার পরে মানে তৃতীয় বহুবচনটা কি আবার বলুন? লতাভিয়ে। ভি ভি ভি, লতাভি। ভি এর পর বিসর্গ আছে, বিসর্গের উচ্চারণটা কেমন হবে? এর মতো না, টান দিয়ে। না, ইয়ের মতো কেন, বিসর্গের উচ্চারণ হয়ের মতো, হয়ের সাথে ইকারটাও যুক্ত হবে,
আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে লতা ভিয়া। না, ইও কেন বলছেন? বিসর্গর উচ্চারণ হয়ের মতো হয়। লতা ভিয়া। হ্যাঁ, হ্যাঁ, মানে লতা ভিয়া। পুরোটা শুনুন, হয়ের মতো। এখন বিসর্গটা যার সাথে যুক্ত আছে, কার সাথে যুক্ত আছে? ইয়ের সাথে। ইয়ের সাথে নয়, ভয়ের সাথে যুক্ত আছে। তো যার সাথে যুক্ত আছে তার সাথে যদি কোনো কার যুক্ত থাকে সেটা হয়ের সাথে যুক্ত করতে হবে। এখন ভয়ের সাথে কি কার যুক্ত আছে? ইকার। ইকার। এখন হয়ের সাথে যদি আমরা ইকারটা যুক্ত করি কি হবে শব্দটা? লতা ভিহি। হ্যাঁ, তাহলে পুরোটা আরেকবার বলুন তৃতীয়া। লতায়া, লতাভ্যাম, লতা ভিহি। ঠিক আছে। তারপর নদী শব্দেরটা কে বলতে পারবেন? উৎপল আচার্য মহোদয়, আপনি বলুন। বিদির নদী দীর্ঘিকারম তো ভুলে গেছি। না না, সেম, প্রায় কাছাকাছি, জাস্ট অল্প একটু মনে রাখতে হবে। দেখুন, লতার ক্ষেত্রে কি ছিল বলুন তো তৃতীয়া? লতায়, লতায়া, লতাভ্যাম, লতাভিহি। আচ্ছা, লতয়া। হ্যাঁ, লতয়া। এই ক্ষেত্রে কি হচ্ছে আমাকে বলুন তো, মানে চেঞ্জটা কি হচ্ছে? মূল শব্দ থেকে পরিবর্তনটা কি হচ্ছে? অটা, আকারটা উঠে যাচ্ছে। দেখুন, আপনি ভালো করে শুনুন, আকারটা উঠে যাচ্ছে। আকারটা উঠে গিয়ে একটা ইও যুক্ত হচ্ছে আর আরেকটা আকার যুক্ত হচ্ছে। এখন আমি নদী থেকে ইয়েটা উঠিয়ে দিন, ইকারটা উঠিয়ে দিন আর একটা ইও আকার যোগ করে দিন। নদিয়া। হ্যাঁ, একদম ঠিক, নদিয়া। এখানে জাস্ট একটা হসন্ত আসবে, নদিয়া। লতয়াতে হসন্তটা ছিল না। তারপর দ্বিবচনে কি আছে লতা শব্দের? লতাভ্যাম। তো এখানে ভিয়াম যোগ করে দিন। নদ্যাভ্যাম। না না, মূল লতাভ্যাম কি লতিয়াভ্যাম হচ্ছে, নাকি মূল শব্দের সাথে জাস্ট ভিয়ামটা যুক্ত হচ্ছে? মূল শব্দের সাথে। তাহলে মূল শব্দের সাথে যুক্ত করুন। আপনি নদিয়া বলছেন কেন? মূল শব্দটা বলুন। নদিয়াভ্যাম। না, আনছেন কেন? মূল শব্দটা নদী, এর সাথে ভিয়াম যুক্ত করুন। আচ্ছা, নদীভ্যাম। হ্যাঁ, তারপর বহুবচনে কি ছিল লতা? লতাভিহি। ওকে, তাহলে এখানে কি হবে? তাহলে হবে নদীভিহি। সিম্পল তো, আপনার একটা শিখলেই বাকিগুলো মোটামুটি শেখা হয়ে যায়। জাস্ট কোথাও কোথাও একটু পরিবর্তন করতে হয়। খুব টেকনিক্যালি শিখলে কিন্তু এটা বেশিক্ষণ লাগে না মনে রাখতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফল শব্দ তো বাকি রইলো। ফল শব্দ কে বলতে পারবেন? আশুতোষ মহোদয়, আপনি বলুন। হ্যাঁ তৃতীয় বিভক্তি থেকে। হ্যাঁ, তৃতীয়া, ফল শব্দের তৃতীয়া বিভক্তি। ফলেন, ফলেভ্যাম, ফলহি। আচ্ছা, ফলেভ্যাম কেন বলছেন? একার কোথা থেকে এলো? আচ্ছা, ফলাভ্যাম না? হ্যাঁ, অবশ্যই আপনাকে খুব কেয়ারফুলি বিভক্তিগুলো প্রয়োগ করতে হবে। একটা বিন্দুও সব অর্থ পরিবর্তন করে দিতে পারে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তৃতীয়া বিভক্তি অবধি নমস্কার আপনাদের পড়া হয়েছে। তো আমরা চতুর্থী বিভক্তিতে যাব, কিন্তু আমাকে আগে এনশিওর করতে হবে আপনারা তৃতীয়া বিভক্তি পারেন। কারোর কোনো অসুবিধা যদি থেকে থাকে আমরা যাব না চতুর্থীতে। যতদিন তৃতীয়া অবধি শেষ না হবে আমরা চতুর্থীতে যাব না। আমাকে বলুন কারোর কোনো অসুবিধা আছে কিনা। আচ্ছা দিদি, এগুলা কি বাকি অকারান্ত মানে ইকারান্ত, দীর্ঘকারান্ত, ওকারান্তের জন্য কি একই সেম?
মানে একই সেম বলতে? মানে বিভক্তিগুলো যেরকম অকারান্তের ক্ষেত্রে যেরকম, তারপর হচ্ছে আকারান্তের ক্ষেত্রে যেরকম, এরকম তো ওগুলো কি প্রায় কাছাকাছি? প্রায় কাছাকাছি। আপনাকে কোথাও কোথায় চেঞ্জটা এটা জাস্ট বের করে আপনাকে মনে রাখতে হবে। অলমোস্ট সেম। আচ্ছা, আর কারোর কোনো অসুবিধা? তৃতীয় অবধি কারোর কোনো অসুবিধা থাকলে বলুন, কোনোটা না বুঝলে বলুন, তাহলে আমরা পরেরটায় যাব। মানে অসুবিধা না থাকলে পরেরটায় যাব, নয়তো যাব না। আপনাদের যদি অসুবিধা না থাকে তাহলে হাত তুলেন না কেন? হ্যাঁ, অনামিকা মহোদয়া বলুন। নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। দিদি হচ্ছে গত ক্লাসে যেটা প্রথম দ্বিতীয় তৃতীয় বিভক্তি পর্যন্ত পড়ানো হয়েছিল, আসলে এটা বলতে আমার লজ্জাও লাগছে। আমি আসলে সেদিনকে কিছুই বুঝতে পারিনি, আমি যদিও বলতে পারিনি ওই দিদি যে দিদি ক্লাস নিচ্ছিলেন, আর আজকেও মনে হচ্ছে আমার মাথার উপর দিয়েই যাচ্ছে। আপনাকে অবশ্যই মুখ ফুটে বলতে হবে। আপনি মুখ ফুটে না বললে আমি বুঝবো আপনি বুঝেছেন, আমি এগিয়ে যাব, তখন আপনি আরও বুঝবেন না, আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন। তো এটা মানে আমার হ্যাঁ বলুন। এটা এই ক্লাসটার পর থেকে অনেকটাই আগ্রহ কমে গেছে, এই জন্য আপনাকে বলছি আর একবার যদি একটু রিপিট করতেন ভালো। অবশ্যই রিপিট অবশ্যই করব। দাঁড়ান, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে হবে, একটু অপেক্ষা করুন। আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? স্পিড দেখা যাচ্ছে। আচ্ছা, বিভক্তি বুঝতে গেলে কেউ কিছু বলছেন নাকি? না, আপনি বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যেটা বলছি, বিভক্তি বুঝতে গেলে আমাদের প্রথমেই কিছু জিনিস ক্লিয়ার রাখতে হবে। সেটা হচ্ছে আপনার বচন। প্রথমেই বচন। বচন আমরা একদম শুরুতে পড়েছি। বচন কয় প্রকার? রিপ্লাই করতে হবে না? হ্যাঁ, 3 প্রকার। কি কি কি? একবচন, দ্বিবচন, বহুবচন। আচ্ছা, হ্যাঁ, একদম ঠিক। একবচন, দ্বিবচন, বহুবচন। কোনো একটা শব্দ দ্বারা যদি এক সংখ্যক নির্দেশ করে সেটা একবচন, 2 সংখ্যক নির্দেশ করলে দ্বিবচন, আর 2 ততোধিক বোঝালে সেটা বহুবচন। আচ্ছা, বচন গেল। এখন আমরা অনেক শব্দ ব্যবহার করি দৈনন্দিন জীবনে। যেমন কি আছে? বিদ্যালয়, তারপর চোখ, হাত, পা, অনেক শব্দ ব্যবহার করি এখন। বা আমি, যাওয়া, এই প্রত্যেকটা এক একটা ইউনিক শব্দ, প্রত্যেকটার অর্থ আলাদা, কিন্তু এই শব্দগুলো আমরা যখনই বাক্যে প্রয়োগ করি তখন কিন্তু আমরা এইভাবে করি না। দেখুন, আমি লিখছি, আমি বিদ্যালয়ে যাওয়া, মানে মূল শব্দগুলো প্রয়োগ করে দিই না, আগে পরে কিছু না কিছু যোগ করি। আমি বিদ্যালয়ে যাওয়া রাখি না, যাই হয়ে যায়। এই যে বিদ্যালয় মূল শব্দ, এটা আমরা প্রয়োগ না করে একটা একার যোগ করলাম। বা আমাকে চকলেটটি দাও,
আমি মূল শব্দ, এর সাথে কে যুক্ত হলো, আমাকে। চকলেট মূল শব্দ, এর সাথে টি যুক্ত হলো। দেওয়াটা মূল ক্রিয়া, এর সাথে এটা পরিবর্তন হয়ে দাও হয়ে গেল। এই যে পরিবর্তনগুলো হচ্ছে, কিছু না কিছু যোগ হচ্ছে, মূল শব্দের সাথে এক্সট্রা যে অংশগুলো যুক্ত হচ্ছে। এই যে চকলেট মূল শব্দ, এর সাথে টি যুক্ত হলো, টিটা হচ্ছে বিভক্তি। কে যুক্ত হলো আমি শব্দের সাথে, এই কেটা হলো বিভক্তি। তার মানে আমরা যখন কথা বলি বা একটা বাক্য গঠন করি, তখন আমরা মূল শব্দ প্রয়োগ করি না, কোনো না কোনো বিভক্তি আমাদেরকে যোগ করতে হয়, যোগ করে তারপর বাক্য গঠন করতে হয়। এমনি মূল শব্দ প্রয়োগ করা যায় না। এই যে মূল শব্দগুলোকে বলা হয় হচ্ছে আপনার প্রাতিপাদিক। যেই মূল শব্দগুলো আমরা বাক্যে প্রয়োগ করতে পারি না, সেগুলোকে বলা হয় প্রাতিপাদিক। আর বিভক্তি যুক্ত হয় যখন, তখন যেই রূপটা ধারণ করে, এই যে চকলেট শব্দটা চকলেটটি রূপ ধারণ করলো, আমি শব্দটা আমাকে রূপ ধারণ করলো, এই যে একটা শব্দ অন্য একটা রূপ ধারণ করলো, এই রূপটাকে বলা হয় হচ্ছে আপনার শব্দরূপ। ঠিক আছে, এতটুকু সবাই বুঝতে পেরেছেন? শব্দরূপ কি, বিভক্তি প্রয়োগ, বিভক্তি নয়, প্রাতিপাদিক কি, এই দুটো জিনিস কি সবাই বুঝতে পেরেছেন? কাইন্ডলি একটু জানাবেন। আচ্ছা, যদি বুঝতে পারেন, এবার আমরা যাব বিভক্তিতে। বিভক্তির 7 প্রকার আমরা পড়েছি, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এক একটা এক এক সময় প্রয়োগ করতে হয়। এখন কোনটা কখন প্রয়োগ করতে হয় সেটাই আমাদের পড়ার বিষয়। আমরা প্রথমা থেকে শুরু করব। এখন প্রথমা থেকে শুরু করতে গেলে আমাদের আরও কিছু জিনিস জানতে হবে। প্রথমত কি, কর্তা। তারপর জানতে হবে কি, ক্রিয়া। আর 3 নাম্বার হচ্ছে কর্ম। এই 3টা বিষয়ে আমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। কর্তা কি জিনিস, কর্তার আগে ক্রিয়াটা জেনে নিই। ক্রিয়া হচ্ছে, ক্রিয়া আমরা সবাই জানি, যেই শব্দ দ্বারা হচ্ছে কাজ বোঝায়, যেই শব্দ দ্বারা আবার নোটটা তো করা নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হতো, আমি লিখেই দেখাচ্ছি। ক্রিয়া হচ্ছে কাজ, কাজ নির্দেশ করে। যেই শব্দ দ্বারা কাজ বোঝায় সেটাই হচ্ছে ক্রিয়া। খাওয়া, লেখা, পড়া, হাঁটা, চলা, এগুলো হচ্ছে আমাদের ক্রিয়া। তারপর ক্রিয়াটা যে করে, ক্রিয়াটা যে সম্পাদন করে, সে হচ্ছে আমাদের কর্তা। যেমন আগের বাক্যে কী ছিল দেখুন, আমি বিদ্যালয়ে যাই, এখানে ক্রিয়া কোনটা, অনামিকা মহোদয়া বলুন। যাওয়া। হ্যাঁ, যাই বা যাওয়া, এটা হচ্ছে ক্রিয়া। হ্যাঁ, এটা ক্রিয়া। এটা কে করছে, আমি। তাহলে কর্তা কে, আমি। একদম ঠিক। তার মানে কর্তা কি বুঝতে পেরেছেন, যে ক্রিয়াটা করে সেই কর্তা। ওকে, এটা কি বুঝতে পেরেছেন অনামিকা মহোদয়া? ওকে, এখন ক্রিয়ায় সবসময় আপনার প্রথমা বিভক্তি প্রয়োগ করতে হয়। 1 মিনিট। যে ক্রিয়া সম্পাদন করে, এখন ক্রিয়ায় কর্তায় সর্বদা হচ্ছে আপনার প্রথমা বিভক্তির প্রয়োগ করতে হয়। তো প্রথমা বিভক্তি প্রয়োগ করতে হয় জানলাম, প্রথমা বিভক্তির রূপটা কেমন হয় তা তো আমাদের জানতে হবে, নয়তো আমরা প্রয়োগটা করব কি করে, তাই না? সেটা জানার জন্য আমাদের ব্যাকরণ কণিকা বই আছে, খুলে নিন। খুলে দেখুন, অনেক শব্দ আছে, নর শব্দ, মুনি শব্দ, তারপর আর কি আছে, লতা শব্দ, সাধু শব্দ, অনেক শব্দ আছে। আপনাকে হ্যাঁ, আপনি যখন বাক্যটা অনুবাদ করবেন, যেই শব্দটায় প্রথমা বিভক্তি হবে, মানে যেই শব্দটা কর্তা, সেটা ফাইন্ড আউট করতে হবে। এরপর ওই শব্দটার সংস্কৃত কি, মূল শব্দ কি, ওই প্রাতিপাদিক কি, সেটা আপনাকে জানতে হবে। আমি শব্দের প্রাতিপাদিক হচ্ছে আপনার আসবদ, আমি সংস্কৃত হচ্ছে আসবদ, আপনি এটা পাবেন। সর্বনাম শব্দের লিস্টে যান, শব্দরূপে একটু সামনে এগিয়ে যান, দেখবেন আসবদ শব্দের রূপ পাবেন। এখন আমরা জানি কি, আমি যাই, এই বাক্যটা আমি অনুবাদ করি। দেখুন, আমরা তো এমনি প্রথম ক্লাসে শিখেছি অহম গচ্ছামি, এটা কি করে এলো দেখুন। দেখুন, যাওয়াটা ক্রিয়া,
আমরা জেনেছি। যাওয়ার কাজটা কে করছে? আমি। আমি কর্তা। এখন আমি সংস্কৃত কি? আসমান। আমি সংস্কৃত হচ্ছে আসমান। এখন এই শব্দের প্রথমা বিভক্তি প্রয়োগ করতে হবে, যেহেতু এটা কর্তা। আমরা জেনেছি যে কর্তায় সবসময় প্রথমা বিভক্তি হয়। এখন অসমত শব্দে যান। অসমত শব্দে গিয়ে দেখুন প্রথমা বিভক্তিতে 3টা রূপ আছে, অহম, আওয়াম, বয়ম। এক বচনে অহম হয়, দ্বিবচনে আওয়াম হয়, বহুবচনে বয়ম হয়। এখন আপনি কোনটা করবেন সেটার জন্য আপনার বাক্যের দিকে তাকাতে হবে। কর্তা আমি কি আছে? আমি যাই। বুঝতে পারছেন? আমি মানে তো একজনকেই নির্দেশ করবে না, এখানে তো বলা হয়নি আমরা দুজন যাই বা আমরা অনেকে যাই, এটা বলা হয়নি। তো আমি যাই একজনকে নির্দেশ করছে, মানে অসমত শব্দে আবার এক বচনটা প্রয়োগ করতে হবে, প্রথম এক বচন। তাহলে কি হবে? অহম, অহম। এবার ক্রিয়া, ক্রিয়াটা যাওয়া। যাওয়া যাওয়া সংস্কৃত কি? গম ধাতু, তাই না? এখন গম ধাতুটা প্রয়োগের সময় গচ্ছ হয়ে যায়। গচ্ছ হয় ঠিক আছে, কিন্তু ধাতুর তো 9টা রূপ আছে, তাই না? বর্তমানকালের বাক্য এটা, বর্তমানকালের 9টা রূপ আছে, তিতহ, তি, সিথ, থ, আমি, আবহ, আবহ, এরকম 9টা বিভক্তি যোগ করে ক্রিয়া করা যায়। আমরা কোনটা করব সেটার জন্য দেখতে হবে কর্তা কি আছে। কর্তা কি আছে? অহম। অহম আমি সংক্রান্ত, মানে উত্তম পুরুষ, এবং একজন আছে মানে এক বচন, উত্তম পুরুষ এক বচন। উত্তম পুরুষ এক বচনে ধাতুর সাথে কি যোগ করতে হয় বলুন তো? আমি। আমি। তাহলে গচ্ছামি। বুঝতে পেরেছেন তো কেন অহম গচ্ছামি হচ্ছে? হ্যাঁ। তাহলে প্রথমা বিভক্তিটা কি ক্লিয়ার হয়েছে? আপনার জাস্ট হচ্ছে শব্দটা বের করতে হবে আর প্রথমাটা মানে রূপে গিয়ে দেখতে হবে যে রূপটা কি। প্রথমার প্রয়োগটা এরকমই। আমরা আরও 2-1টা বাক্য করি, দাঁড়ান। কি বলবো? তোমরা দুজন কাজটি করছো, এটা কি হবে? এই বাক্যে আমাদের, এই বাক্যে আমাকে একটু বলুন ক্রিয়া কোনটা? কাজ করা। করাটা, করাটা হচ্ছে ক্রিয়া। হ্যাঁ, করার কাজটা কে করছে? তোমরা দুজন। তাহলে কর্তা কে? তোমরা দুজন। একদম ঠিক। তো এই শব্দে প্রথমা বিভক্তির প্রয়োগ করতে হবে, তাই তো? এখন তোমরা সংস্কৃত কি বলুন তো? না, এই অসমত শব্দ কি আপনি বের করেছেন ব্যাকরণ কণিকায়? না। একটু করুন, আপনার কাছে, আপনার কাছে কণিকা নেই? একটু চটপট বের করুন। অন্য কে বলতে পারবেন তুমি সংস্কৃত কি? তুমি, তোমরা। না না, এই যে অহম, আমি দেখুন, আমি সংস্কৃত ছিল অসমত, তুমি সংস্কৃত তাহলে কি কি ছিল? অসমত শব্দটা বের করুন, দেখুন নিচেই আছে। আর কেউ পারছে না কেন? একদম ঠিক, ইউসমত। আপনি অনামিকা মহোদয়, আপনি হচ্ছে অসমত শব্দটা বের করুন, এর নিচেই ইউসমত শব্দ আছে। মূল শব্দ তুমি মূলত সংস্কৃত হচ্ছে ইউসমত।
হয়ে গেলে সবাই একটু মিউট রাখি আমরা, কাইন্ডলি একটু মিউট রাখুন। আচ্ছা, আমরা যেটা পড়ছিলাম, আমার তো বারবার এসে হচ্ছে মিউট করা সম্ভব নয় আপনাদেরকে। আচ্ছা, আপনার লাগবে নিয়ে যান, অসুবিধা নেই। আচ্ছা, একটু সরি, যেটা বলছিলাম যে আমার বারবার বের হয়ে এসে আপনাদেরকে মিউট করা সম্ভব নয়। আপনারা কাইন্ডলি হচ্ছে নিজেরা নিজেদের মাইকটা মিউট রাখবেন। যাই হোক, যেটা বলছিলাম যে আমি সংস্কৃত মূলত অহম নয়, তুমি সংস্কৃত মূলত তোম নয়, আমি সংস্কৃত অস্মৎ, তুমি সংস্কৃত হচ্ছে ইউস্মৎ। ওকে, ইউস্মৎটা হচ্ছে প্রাতিপদিক, যেটা আমরা বাক্যে প্রয়োগ করতে পারবো না। এটার শব্দরূপ আছে প্রথমা থেকে সপ্তমী, যেটা আমরা স্থানভেদে হচ্ছে চেঞ্জ করে করে পরিবর্তন করে করে প্রয়োগ করব। এখন আমাদের এই বাক্যে তোমরা দুজন কাজটি করছো, করাটা ক্রিয়া, কাজটা করছে তোমরা দুইজন, মানে তোমরা দুইজন হচ্ছে আমাদের কর্তা, কর্তায় প্রথমা হয়। এখন আমাকে বলুন তো ইউসমত শব্দের প্রথমা বিভক্তিতে কি কি আছে? হ্যাঁ বলুন। তোয়াম, তোয়াম ইউওয়াম ইউয়ম, তোয়াম ইউওয়াম ইউয়ম। এক বচনে তোয়াম, দ্বিবচনে ইউওয়াম, বহুবচনে ইউয়ম। এখন আমরা কোনটা প্রয়োগ করব বলুন? আমরা কোনটা, কেন ইউওয়াম করব? তোমরা দুজন, হ্যাঁ, এখানে নির্দেশ করা আছে, বলা আছে যে দুজন, তার মানে এই জন্য আমাদেরকে দ্বিবচনটা সিলেক্ট করতে হবে। তোমরা দুইজন মানে কি? তোয়াম ইউওয়াম, ইউওয়াম। হ্যাঁ, কাজটি করছো, কি করছো? কাজটি করছো। ওই আমরা বলেছিলাম না কর্ম কি, এটাও আমাদের জানতে হবে। আমরা ক্রিয়াকে যদি কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে যেই উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের কর্ম। আপাতত আমি লিখছি কার্যম। কেন লিখছি এটা একটু পরে বলছি। কার্যম। এবার ক্রি ধাতু, করাটা তো ক্রি ধাতু। এখন কর্তা অনুসারে আমাদের রূপটা প্রয়োগ করতে হবে। কর্তাটা আছে তোমরা দুজন, তুমি সংক্রান্ত, মধ্যম পুরুষ এবং দ্বিবচন। তো মধ্যম পুরুষ দ্বিবচনে ক্রি ধাতুর রূপটা কিরকম হয় বর্তমানকালে? কি ব্যাপার, কেউ কি জানে না ক্রি ধাতুর রূপটা কেমন হয়? এটা তো আপনাদের করানো হয়েছে, প্লাস ব্যাকরণ কণিকাতে আছে। থহ যোগ হবে, কিন্তু ক্রি ধাতুর রূপটা ভিন্ন হয়, একটু চেঞ্জ হয়। না, থহ তো অবশ্যই যুক্ত হবে, কিন্তু ক্রি থহ নয়। এটা কি হবে কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? কি ছিল? করতি, করতহ, কুর্বন্তি, এরকম কি ছিল মনে পড়ছে না? হ্যাঁ, আরেকবার বলি। আচ্ছা, একজন একজন করে বলুন। আরেকজন কি বলছিলেন? আগেরটা কি বলছিলেন বলুন। না না, আপনারটা শুনেছি, আরেকজন কেউ একজন কিছু বলছিলেন। দিদি হচ্ছে ওই যে সংস্কৃত উচ্চারণের সময় বলছিলেন যে আগের
শব্দের শেষে অনুস্বর থাকলে আগের আকারের সাথে পরিবর্তন হয়, এরকম একটা নিয়ম বলছিলেন না, ওই নিয়মে কি পরিবর্তন হবে? না না, ধাতুর সাথে এটার কোনো পরিবর্তন নেই, নেই, সম্পর্ক নেই। আপনি ব্যাকরণ কণিকা খুলুন, ক্রি ধাতুর রূপ পেয়ে যাবেন। কারোতি কুরুত্তাহ কুরবন্তি, কারোশি কুরুত্থাহ কুরুত্থা কুরুত্থাহ। ওকে, এটা কিরকম হবে? আপনি এটা একটু ব্যতিক্রম রূপ না, এটা বাড়ির কাজে আপনাদের দেয়া হয়েছে, যদি না করে থাকেন তাহলে আপনি বাড়ির কাজে ফাঁকি দিয়েছেন। হ্যাঁ দিয়েছিল, ওই একটা ফরম্যাট দিয়েছিল মহারাজ, তখন ওখানে দিয়েছিল। ওকে, তাহলে এটা কি হবে? কুরুত্থাহ। কুরুত্থাহ কি হচ্ছে? ইউবাম কারিয়াম কুরুত্থাহ, কর্তা অনুসারে হচ্ছে। কর্তায় হচ্ছে উত্তম পুরুষ দ্বিবচন আছে, তাই উত্তম পুরুষ দ্বিবচনের রূপটা হচ্ছে। যাই হোক, তো প্রথমা বিভক্তি কি বোঝা গেছে কখন প্রয়োগ করতে হয়? কারোর কোনো জিজ্ঞাসা? হ্যাঁ হ্যাঁ, কর্তায় প্রথমা বিভক্তি হয়, সেটা তো বুঝতে পারলাম। এখন প্রয়োগটা বোঝা গেছে কিনা, আমরা কিভাবে প্রয়োগ করব সেটা বোঝা গেছে কিনা? সেটা বুঝতে পারছি। এটা কেন করথ জায়গায়? কারণ হচ্ছে মহারাজ যখন পড়াচ্ছিল তখন তো করথ দিয়ে পড়েছিলাম। না না, কারোতি ছিল, কারোতি ছিল আপনার ইয়েটা প্রথম পুরুষের এক বচনে, দ্বিবচনে গিয়ে কারোতি কুরুত্থাহ হয়ে যায়, তারপর কুরবন্তি। সেমভাবে আপনার মধ্যম পুরুষের ক্ষেত্রে কারোশি কুরুত্থাহ কুরুত্থ হয়, উত্তম পুরুষে হয় কারোমি কুরবাহ কুরমাহ। এটা তো আপনার কণিকায় আছে, কৌমুদিতে আছে, আপনি বের করে নিন। আমি তো বানিয়ে বলছি না, আপনি বের করে নিলেই পেয়ে যাবেন। ওকে, তাহলে আপনারা যদি প্রথমা বিভক্তি বুঝেন, আমরা দ্বিতীয়াতে যাই। দ্বিতীয়টা তো অলরেডি পড়া হয়ে গেছে। আপনার ওই বলেছি না যে কর্মের বিষয়ে জানতে হবে, বাক্যে ক্রিয়াটা কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে ক্রিয়াকে যে উত্তরটা পাই সেটা হচ্ছে মূলত কর্ম। কর্ম কি? ক্রিয়াকে, এক মিনিট একটু সবাই মিউট করি, আপনাদের আশপাশের নয়েজ হচ্ছে, সেটা অসুবিধা করছে। ক্রিয়াকে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন, কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের মূলত কর্ম। ব্যাকরণের ভাষায় বলতে গেলে আপনার ক্রিয়ার আকাঙ্ক্ষাকে কর্ম বলে, ক্রিয়ার যা ইচ্ছা সেটাই কর্ম। মানে ক্রিয়া মূলত যেটা করার জন্য বা যেই উদ্দেশ্যে আমি ভুল বলছি, কর্তার আকাঙ্ক্ষাকে কর্ম বলে। ওকে, কর্তার ক্রিয়াটা সম্পাদন করে মূলত যেই উদ্দেশ্যে, সেটাই হচ্ছে আমাদের কর্ম। আর সহজ উপায় কি? ক্রিয়াকে হচ্ছে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যেই উত্তরটা পাই সেটাই হচ্ছে কর্ম। ওই আগের বাক্যে ছিল কি দেখুন, তোমরা দুজন কাজটি করছো। কি করছো? তোমরা দুজন কি করছো? উত্তর কি পাচ্ছি? কাজটি। তো কাজটি হচ্ছে আমাদের কর্ম। তারপর আর কি আছে? আমরা বাদ দিই, রাম সীতাকে ডাকছে। তো এই বাক্যে আমাদের ক্রিয়া কোনটা বলুন? ডাকছে। হ্যাঁ, ডাকাটা হচ্ছে ক্রিয়া। তারপর ডাকার কাজটা কে করছে? রাম, তার মানে কর্তা রাম। আর রাম কাকে ডাকছে? সীতাকে। তার মানে কাহাকে দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি? সীতাকে। সীতাটা হচ্ছে আমাদের কর্ম। এখন আমরা এটা অনুবাদ যদি করি,
কর্তা, রাম কর্তা। তো কর্তায় কোন বিভক্তি হবে? প্রথমা। রাম শব্দটার মূল শব্দ রাম, অকারান্ত শব্দ, নরর মতো। তো এর প্রথমা বিভক্তি প্রয়োগ করতে হবে। এখন প্রথমায় তো আমরা নারাহা, নারৌ, নারাহা পাই। কোনটা প্রয়োগ করব? রাম তো নিশ্চয়ই 2-3 জন নয়, একজন। তো প্রথমা এক বচন প্রয়োগ করব। তাহলে কি হবে বলুন, আবার বলুন। রামঃ। গুড, রাম। এবার কাকে ডাকছে? সীতাকে। কর্ম হচ্ছে সীতা। আমরা এখনই জানলাম কর্মে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ করতে হয়। তো সীতা শব্দে আমাদের দ্বিতীয় বিভক্তি প্রয়োগ করতে হবে। সীতা শব্দটা লতার মতো, শুনেই বুঝতে পারছি আকারান্ত, স্ত্রীলিঙ্গ শব্দ। তো লতা শব্দে আমরা দ্বিতীয় 3টা রূপ পাই। তো 3টার মধ্যে কোনটা প্রয়োগ করব? অবশ্যই এক বচন। সীতা তো 2 জন বা 3 জন নয়, একজন। তো আমরা দ্বিতীয় এক বচনে লতা শব্দে কি পাই? লতাম। লতাম। তাহলে সীতা শব্দে কি হবে? সীতাম। 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 দীর্ঘস্বর রসস্বর পড়েছি, সেটা যদি প্রয়োগ না করি কি করে হবে? সীতাম। সীতাম। ডাকা হচ্ছে আপূর্বক হয়ে ধাতু। আপূর্বক, আ হচ্ছে উপসর্গ। পরে যুক্ত হলে সেটা বিভক্তি, আর আগে যুক্ত হলে হচ্ছে উপসর্গ। আ প্লাস হয়ে ধাতু। এটা আমরা যখন প্রয়োগ করব এটা একটু ব্যতিক্রম, আহ্বয়তি হয়ে যাবে। মানে তি যুক্ত হবে, যেহেতু রাম প্রথম পুরুষ এক বচন আছে। নয়তো আহ্বয়ামি, আহ্বয়াবহ এরকম হতো। মানে কর্তা অনুযায়ী এটা ভ্যারি করবে। যেহেতু কর্তা প্রথম পুরুষ আছে তাই আমরা আহ্বয়াতি প্রয়োগ করব। হয়েটা ফয় হয়ে যায়, তারপর প্রয়োগ হয়। তি, তাহা, তি এগুলো প্রয়োগ হয়। এটা একটু ব্যতিক্রম। আচ্ছা, তাহলে এখানে সীতাম, সীতাম শব্দটা কর্মে দ্বিতীয়া হয়েছে। প্রয়োগটা কি বুঝতে পেরেছেন? কখন দ্বিতীয়া প্রয়োগ করব? হ্যাঁ দিদি, কিন্তু আহ্বায়তি এটা একটু কনফিউশন আর কি, এটা কিভাবে প্রয়োগ করলেন? এই যে আপনার গম ধাতু প্রয়োগের সময় কি গমতি থাকে না, গচ্ছ হয়ে যায়? গচ্ছ হয়ে যায় না? গাচ্ছ হয়ে তারপর গাচ্ছতি, গাচ্ছত এরকম হয়। তো আচ্ছা, এটা একটু এই যে হয়ে ধাতুটা প্রয়োগের সময় হচ্ছে আপনার, এক মিনিট, আ প্লাস ভয়ও হয়ে যায়। ওকে, তারপর এগুলো প্রয়োগ হয়। তো এই জন্য ভয়তি হচ্ছে আহ্বয়তি। হ্যাঁ, ওকে। তাহলে কর্মের বিষয়টা কি সবাই বুঝতে পেরেছেন? কখন দ্বিতীয়টা প্রয়োগ করব? কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। অনামিকা মহোদয়, আপনার প্রশ্ন ছিল, আপনি কি বুঝতে পেরেছেন এখন? দিদি, হ্যাঁ, রাম রাম হচ্ছে, এটা হচ্ছে এক বচন, আর সীতাকে ডাকতে, সীতা হচ্ছে কর্ম। হ্যাঁ, এই জন্য হচ্ছে সীতা হচ্ছে এক বচনের দ্বিবচনের প্রথমা বিভক্তি। না না, একজন সীতাকেই তো ডাকে। দ্বিতীয়া বিভক্তি এক বচন, বচন কর্ম। হ্যাঁ হ্যাঁ, বচন আর বিভক্তি গুলিয়ে ফেললে হবে না। ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। শিওর তো? লজ্জায় বলতে পারছেন না এমন নয় তো? আমি লজ্জা নেই, বলছি তো। ঠিক আছে, না আপনি বললেন না লজ্জায় বলতে পারেননি, তা সেটাই বলছি। ঠিক আছে, না না, শিখতে এসে লজ্জা করলে হবে না। আপনি যদি পারতেন তাহলে এখানে আসতেন না। আপনার যদি জানাই থাকতো আপনি কি এখানে আসতেন নাকি? আচ্ছা,
আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। দ্বিতীয়া বিভক্তি, আসলে বিভক্তির কিন্তু অনেক প্রয়োগ, শুধু আমরা একটা একটা প্রয়োগ সাধারণত কীরকম প্রয়োগ সেটা জানছি, কিন্তু আপনারা যখন আরও হায়ার স্টাডি করবেন, বেসিক সংস্কৃত শিখে গিয়ে আরও কারোর যদি হায়ার স্টাডি করতে আগ্রহ থাকে, তখন যখন পড়বেন তখন দেখবেন এক একটা বিভক্তি নিয়েই 6 মাস কাটিয়ে দেওয়া যায়। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই যেটা আপনাদের খুবই লাগবে, আপনাদের কনফিউশন সৃষ্টি হবে। সেটা হচ্ছে, আমরা যে এতক্ষণ একটু আগে একটা বাক্য পড়লাম না, যে আমি বিদ্যালয়ে যাই, বা এরকম অনেক বাক্যই আমরা পড়েছি। আমরা এরকম একটা বাক্য যদি নেই, রমা রমা বিদ্যালয়ে যায়। এখন আপনি একটু খেয়াল করে দেখুন তো, যাওয়াটা ক্রিয়া, যাওয়ার কাজটা করছে রমা, রমা কর্তা, কিন্তু ক্রিয়াকে কি বা কাহাকে প্রশ্ন করলে কি আমরা বিদ্যালয়ে উত্তর পাই? রমা কি যায়, রমা কাহাকে যায়, উত্তর কি বিদ্যালয় পাই? নিশ্চয়ই পাই না। কিন্তু আমরা কিন্তু প্রয়োগটা বিদ্যালয়ম করি, দ্বিতীয় বিভক্তি প্রয়োগ করি। এখানে আপনাদের মনে একবারও কি প্রশ্ন আসেনি যে এখানে কেন আমরা দ্বিতীয় করছি, আমরা তো উত্তর পাচ্ছি না, বা অহম মন্দিরম গচ্ছামি কেন বলছি, আমরা তো কি বা কাহাকে প্রশ্ন করে উত্তর পাচ্ছি না? কারণ আমি এক্সপেক্ট করেছিলাম এই প্রশ্নটা আসবে, কিন্তু কেউ প্রশ্ন করে না। প্রশ্ন করতে হবে। দেখুন, এখানে একটু স্পেশাল নিয়ম আছে। নিয়মটা কি? আপনার যখনই ধাতুটা আপনার যাওয়া থাকবে, গম থাকবে, যাওয়া সংক্রান্ত ধাতু থাকলে সেই ক্ষেত্রে যেখানে যাওয়া বুঝাবে, বিদ্যালয় হোক, মন্দির হোক, মাঠ হোক, যেখানেই হোক, যেখানে যাওয়া বুঝাবে সেই যাওয়াটা হচ্ছে আপনার, একটু কাইন্ডলি আপনারা মিউট করে রাখবেন, মিউট না করলে আশপাশের শব্দ ডিস্টার্ব হয়। আচ্ছা, যেটা বলছিলাম, তো যাওয়া ধাতুটা থাকলে যেখানে যাওয়া বুঝাবে ওই স্থানে দ্বিতীয়ার প্রয়োগ করতে হবে। ঠিক আছে? তো আমরা একটু বাক্যটা অনুবাদ করি। যাওয়াটা ক্রিয়া, যাওয়ার কাজটা করছে রমা, রমা কর্তা। তো রমা শব্দটা কি কারান্ত বলুন তো? আকারান্ত। আকারান্ত। তো এটাতে এটা তো আমাদের কর্তা, তো কর্তায় প্রথমা বিভক্তি হয়। এখন লতা শব্দে তো 3টা বিভক্তি আছে, প্রথমা একবচন, দ্বিবচন, বহুবচন। আপনি কোনটা প্রয়োগ করবেন? প্রথমা একবচন। একবচন করবেন, তাহলে কি হবে? রমা। হ্যাঁ, শুধু রমাই থাকবে, রামা। এবার কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করে উত্তর না পেলেও, যেহেতু যাওয়া ধাতু আছে, স্থানটা দ্বিতীয়া বিভক্তি হবে। মূল শব্দটা কি? বিদ্যালয়, অকারান্ত শব্দ, পুংলিঙ্গ শব্দ। তাহলে যদি আমরা দ্বিতীয়া প্রয়োগ করি, বিদ্যালয়ে রমা তো 3-4টায় যায় না, একটাতেই যায়, তাহলে এখানেও একবচন হবে। তাহলে কি হবে বলুন? বিদ্যালয়ম। একদম ঠিক। এই বাক্যগুলো কিন্তু আমরা ব্যাকরণ ছাড়া পড়েছি, কিন্তু কিভাবে হচ্ছে সেটা এখন জানতে পারছি। বিদ্যালয়ম। এবার কর্তা অনুসারে ক্রিয়াটা প্রয়োগ করব। ক্রিয়াটা কি? যাওয়া, গম ধাতু। কি হবে? কর্তা আছে প্রথম পুরুষ একবচন, কি হবে বলুন? হ্যাঁ, গচ্ছতি, একদম ঠিক, গচ্ছতি। হ্যাঁ, গচ্ছতি। ওকে, তো এই গেল আমাদের দ্বিতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি কি সবাই বুঝতে পেরেছেন? কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। সবাই বুঝতে পেরেছি? যদি বুঝে থাকেন, কেউ কিছু বলছেন? আচ্ছা, আমি বারবার মিউট করছি, কিন্তু কেন আপনারা আনমিউট করছেন? যার কথা আছে শুধুমাত্র সে আনমিউট করবেন, বাকিরা
প্লিজ আনমিউট করবেন না। শিমলি বর্ধন নামে একজন দিদি, ওনারটা মিউট করলে ভালো হয়, ওখান থেকে সাউন্ড হ্যাঁ আসছে। দিদি, আমি আপনাকে বারবার মিউট করছি, আপনি প্লিজ আনমিউট করবেন না। আপনার যদি কথা থাকে তাহলে হচ্ছে আনমিউট করবেন। ওকে, আচ্ছা যেটা বলছিলাম, আচ্ছা তাহলে আমরা তৃতীয়ায় যাই, কেমন? তো তৃতীয়াটা কীরকম? তৃতীয়াটা হচ্ছে আপনার যখনই কোনো একটা শব্দের সাথে দ্বারা, দিয়া, কর্তৃক, বাংলা শব্দে, বাংলা বাক্যে কোনো শব্দের সাথে যদি দ্বারা, দিয়া, কর্তৃক যুক্ত থাকে। আচ্ছা শিমলি বর্ধন দিদি, আপনি আনমিউট করছেন কেন বারবার? আমি আপনাকে মিউট করছি, আপনি আর কিছুই করবেন না এখন। এই যে আপনি আবার আনমিউট করেছেন। যেটা বলছিলাম, কি বলছিলাম যেন? হ্যাঁ, ওই বাংলা বাক্যে কোনো শব্দের সাথে যদি দ্বারা, দিয়া, কর্তৃক এই তিনটা বিভক্তি যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আমরা অনুবাদের সময় তৃতীয়া বিভক্তির প্রয়োগ করব। ঠিক আছে? যদি ব্যাকরণের ভাষায় বলি, সেই ক্ষেত্রে হচ্ছে যখন কোনো একটা শব্দ দ্বারা আধার বোঝাবে। ঠিক আছে? আধার বলতে মাধ্যম আর কি, আধার বলতে মাধ্যম। কোনো একটা শব্দ দ্বারা যদি মাধ্যম বোঝায়, সেই ক্ষেত্রে তাতে হচ্ছে আমরা তৃতীয়া বিভক্তির প্রয়োগ করব। কীরকম? যেমন আমি হাতে খাই বা হাতের দ্বারা খাই, তো খাওয়ার মাধ্যমটা কি? হাত। তারপর আমি চোখে দেখি, দেখার মাধ্যমটা কি? চোখ। তো আমি পায়ে হাঁটি, হাঁটার মাধ্যমটা কি? ক্রিয়া সম্পাদনের মাধ্যমটা কি? পা। তো এই যে মাধ্যম, এই মাধ্যমগুলোতে আমাদের তৃতীয়া বিভক্তির প্রয়োগ করতে হয়। কিন্তু আপনার যখনই হচ্ছে বাক্যে প্রয়োগ করব, তখন এটা চেনার সহজ উপায় দ্বারা, দিয়া, কর্তৃক সাধারণত যুক্ত থাকবে। আর কখনো কখনো দ্বারা, দিয়া, কর্তৃক থাকে না, বাট ভাবে বুঝে নিতে হয় যে এখানে তৃতীয়া বিভক্তির প্রয়োগ হবে। কীরকম? আমরা উদাহরণ দিই। বালিকাদ্বয় বলের দ্বারা খেলছে। এখন এই বাক্যে ক্রিয়া কোনটা বলুন তো? বল। বল। হ্যাঁ, খেলা করা। বল ক্রিয়া কেন খেলা করা। হবে? খেলা করাটা ক্রিয়া, কাজটা ক্রিয়া, কাজ। খেলা করা। একদম ঠিক। কাজ মানে খেলা করাটা হচ্ছে আমাদের ক্রিয়া। এখন খেলার কাজটা কে করছে? বালিকাদ্বয়। বালিকাদ্বয়, একদম ঠিক। বালিকাদ্বয় হচ্ছে তাহলে আমাদের কর্তা। আর কিসের দ্বারা খেলছে বা মাধ্যমটা কি? খেলা যে করছে মাধ্যমটা কি? বল। তো বলটা হচ্ছে আমাদের তৃতীয়া বিভক্তি প্রয়োগ করতে হবে। এই বাক্যে কোনো কর্ম নেই, তাই তো? কর্ম নেই। কর্ম বলতে ওই আপনার কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করে যেই উত্তরটা পাওয়া যায়, তো সেটা নেই। বাক্য, আরেকটা কথা বলে রাখি মাঝখানে, যে একটা বাক্যে কর্তা আর ক্রিয়া মাস্ট থাকবে। কর্ম থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু কর্তা এবং ক্রিয়া মাস্ট থাকবে। তো যেটা বলছিলাম, এখন আমরা একটু অনুবাদ করি। বালিকাদ্বয়, মূল শব্দ বালিকা, দয় দ্বারা হচ্ছে আপনার সংখ্যা নির্দেশ করছে, দুইজন এটা বোঝাচ্ছে। এখন খেলার কাজটা যেহেতু বালিকারা করছে, তো এটা কর্তা, প্রথমা বিভক্তি প্রয়োগ করতে হবে, আর দয় আছে মানে দ্বিবচন প্রয়োগ করতে হবে। এখন আমাদের প্রথমা দ্বিবচনে কি হবে বলুন বালিকা শব্দে?
বালিকে। একদম ঠিক, বালিকে। এখন দ্বারা শব্দটা বল শব্দের সাথে যুক্ত আছে, বা বলটা হচ্ছে মাধ্যম, এতে তৃতীয়া বিভক্তি প্রয়োগ করতে হবে। বল সংস্কৃত হচ্ছে আপনার কদ্দুক, কদ্দুক। এতে তৃতীয়া বিভক্তির প্রয়োগ যদি আমরা করি তো বল কয়টা, এখানে তো 2টা বা 3টা উল্লেখ নেই, তো তার মানে একটা, তো একটা যদি হয় একবচন, তৃতীয় একবচন, তো কদ্দুক শব্দের তৃতীয় একবচন কি হবে বলুন, নরর মতো? বলুন। কন্দুকের। একদম ঠিক, কদ্দুকেনা, কদ্দুকেনা। এবার ক্রিয়াটা জাস্ট প্রয়োগ করব, খেলা। খেলা কোন ধাতু? ক্রীড়া। ক্রিড, ক্রিড ধাতু, ক্রীড়া নয়, ক্রিড ধাতু। এখন কর্তা আছে কোন পুরুষ কোন বচন? প্রথম পুরুষ হচ্ছে দ্বিবচন। তো প্রথম পুরুষ দ্বিবচনে কি হবে ক্রিড ধাতুর রূপ? ক্রীড়াতঃ। ক্রীডাতঃ, একদম ঠিক, ক্রীডাতঃ। আবার একটু বুঝতে পারবেন, ক্রীড়া মানে এটা ক্রীড়া না ক্রীড়া? না, সংস্কৃতে তো আপনার ডয় শূন্যরও নেই। ক্রিড, 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 মূল ধাতুটা ক্রিড, আর প্রয়োগটা হচ্ছে ক্রীডাতঃ। না, ড পুরো উচ্চারণ করতে হবে, ডয়ের নিচে হসন্ত নেই, ক্রীডাতঃ। ক্রীড়াতঃ। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের তৃতীয় বিভক্তির প্রয়োগ। দ্বারা দিয়ে কর্তৃক থাকলে জাস্ট মূল শব্দটা বের করে তৃতীয় বিভক্তির প্রয়োগ করে দিতে হবে, আর দেখতে হবে কোন বচন আছে। আচ্ছা, তো প্রথম থেকে তৃতীয় অবধি কে কে বুঝতে পারেননি বলুন? কারোর অসুবিধা থাকলে একটু বলুন, নয়তো আমরা হালকা করে চতুর্থীটা আজকে একটু পড়বো। আমার আজকে ছিল, উদ্দেশ্য ছিল চতুর্থী পঞ্চমী শেষ করে দেয়া, কিন্তু যেহেতু আগেরগুলো ইনকমপ্লিট রয়ে গেছে তাই আমি এগোইনি। আচ্ছা দিদি, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা আজকে একটু চতুর্থীতে যাই। আমি একটু স্লাইড শেয়ার করতে হবে, আমি 1 মিনিট। এই বিভক্তি, বচন, এগুলো কিন্তু আমরা বাংলায়ও পাওয়ার কথা। আমরা যারা বাংলা ব্যাকরণ পড়েছি বাংলায়ও কিন্তু পাওয়ার কথা। তো নতুন কেন লাগছে আপনাদের কাছে? প্রয়োগগুলো তো একই, জাস্ট সংস্কৃতটা সংস্কৃত, বাংলাটা বাংলা। দিদি, এটা শেখা উচিত ছিল আরো অনেক আগে থেকে, এখন নতুন করে হঠাৎ করে শেখা হচ্ছে, তো এই কারণে। না, এটা তো আপনার একদম ছোটবেলায় শেখার কথা, এই প্রথমা থেকে সপ্তমীর প্রয়োগটা বাংলায়। এখানে কিন্তু বাংলার মতোই, জাস্ট রূপগুলো সংস্কৃতে হচ্ছে। আচ্ছা, আমরা চতুর্থীর ব্যবহারটা আগে জেনে নিই, তারপর হচ্ছে রূপগুলো দেখব। দেখুন, চতুর্থীর অনেক প্রয়োগ আছে। আমি আপনাদের বললাম না যে এক একটা বিভক্তি নিয়েই 6 মাস করে কাটিয়ে দেওয়া যায়, তো চতুর্থীরও অনেক ব্যবহার আছে। আমরা জাস্ট কিছু ব্যবহার জানবো, সব তো জানা সম্ভব নয় 6 মাসে, তো কিছু ব্যবহার জানবো। প্রথমেই কি আছে দেখুন, দানার্থে চতুর্থী। এটা হচ্ছে সবচেয়ে বেসিক ব্যবহার, মানে আপনার আমরা আমাদের কোনো শব্দে, কোনো বাংলা বাক্যের কোনো শব্দে যদি আপনার কে যুক্ত থাকে,
কে বিভক্তিটা যুক্ত থাকে সেই ক্ষেত্রে আমরা প্রথম দিকে জেনেছিলাম যে দ্বিতীয়া বিভক্তির প্রয়োগ করতে হয়। কিন্তু যদি আমাদের ক্রিয়াটা এমন থাকে যেটা দিয়ে দান বোঝাচ্ছে, ঠিক আছে, যেমন আমি ভিক্ষুককে টাকা দিচ্ছি, ভিক্ষুককে, কে কার সাথে যুক্ত হয়েছে? ভিক্ষুক শব্দের সাথে। আর ক্রিয়াটা আছে দান, দান করা অর্থে। দান মানে কি বলুন তো? দান মানে হচ্ছে আপনার একটা জিনিস আমি দিলাম কাউকে, সেটার প্রতি আমার আর কোনো এক্সপেকটেশন থাকবে না। আমি কাউকে 5 টাকা দিলাম একটা কলম আনতে, তো এটার প্রতি কিন্তু আমার এক্সপেকটেশন আছে, সে 5 টাকাটা নিয়ে একটা কলম এনে আমাকে আবার দিবে। কিন্তু আমি যখন ভিক্ষুককে দিচ্ছি, এর বদলে ভিক্ষুক কিন্তু আমাকে একটা কলম এনে দিবে না। তার মানে ওই 5 টাকার প্রতি আমার আর কোনো অধিকার রইল না। নিজের অধিকার দেওয়ার আগ অবধি আমাদের অধিকার ছিল, আমার অধিকার ছিল, কিন্তু দিয়ে দেওয়ার পর আমার ওই 5 টাকার প্রতি আর কোনো দাবি আমি করতে পারবো না, কারণ আমি তাকে এটা দান করে দিয়েছি। তো এই যে অধিকার, অধিকার অধিকার বলছি সত্য ত্যাগ করা, সত্য ত্যাগ করে যেই দেয়াটা দেয়া হয় সেটা হচ্ছে মূলত দান। তো দানার্থে চতুর্থী বিভক্তি হয়। যাকে দেয়া হচ্ছে, ভিক্ষুককে দিচ্ছি, যাকে দেয়া হচ্ছে তাতে চতুর্থী হয়। মা আমাকে ভাত দিচ্ছে, তো ভাত যে দিচ্ছে, মার কি এতে লাভ আছে? মার পেট ভরবে? মার কোনো লাভ নেই, বরং মার উল্টো কষ্ট হচ্ছে, সারাদিন রান্নাবাটি করে আমাকে এখন ভাত দিতে হচ্ছে। তো এই যে মা আমাকে ভাত দিচ্ছে, এটা কিন্তু দান অর্থে। তো এই ক্ষেত্রে আমাকে দিচ্ছে, যাকে দিচ্ছে, তাতে হচ্ছে চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হবে। তো যেই সময় বা যেই বাক্যে ক্রিয়াটা হচ্ছে দান বুঝাবে বা একেবারে দিয়ে দেওয়া বুঝাবে, দান বলতে কিন্তু অলওয়েজ আপনি ওই ভিক্ষুককেই দিবেন এমন নয়, একেবারে দিয়ে দেয়া, যেটার প্রতি আপনার কোনো এক্সপেকটেশন থাকবে না, এরকম দেওয়া বুঝাবে, তখনই আমরা যাকে দিচ্ছে তাতে চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হবে। এটা কি ক্লিয়ার হয়েছে? উদাহরণ আছে, ওই যেটা বললাম, রাম দরিদ্রকে ধন দিচ্ছে বা অর্থ দিচ্ছে, সম্পদ দিচ্ছে, একবারে দিয়ে দিচ্ছে, কোনো এক্সপেকটেশন নেই। তো যাকে দিচ্ছে অর্থাৎ দরিদ্র শব্দে আমাদের চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হবে। এটা কি বোঝা গেছে? জি দিদি, বুঝতে পারছি। আচ্ছা, এখানে মনে রাখার সহজ উপায়, এটা জাস্ট এমনি লেখা, এটা কোনো ব্যাকরণের কথা না। যে আমরা সবাই বিয়ের অনুষ্ঠানে দেখি যে 2 2 4 হাত হয় সম্প্রদানের সময়, তো সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়, এটা জাস্ট এমনি লেখা। আপনারা যদি ভুলে যান এটা দিয়ে মনে রাখতে পারেন। আচ্ছা, 2 নম্বর নিয়মটা দেখুন কি আছে। ক্রিয়ার্থায়াং চতুর্থী, ক্রিয়ায়াং চতুর্থী। এটার অর্থ কি? অর্থটাও নিচে লেখা আছে। একটি ক্রিয়া সম্পাদনের জন্য যদি অন্য একটি ক্রিয়া সম্পাদন করা হয়, তবে কারণার্থক ক্রিয়াটিতে চতুর্থী বিভক্তি হয়। কঠিন লাগতে পারে, একদমই কঠিন নয়, মানে প্রথমবার পড়ে কঠিন লাগতে পারে, এটা একদম সহজ বিষয়। একটা বাক্যে যদি 2টা ক্রিয়া থাকে, প্রথম ক্রিয়াটা বা প্রথমটা হোক শেষটা হোক, যেই ক্রিয়াটাই হোক, 2টা ক্রিয়া যদি থাকে, একটা ক্রিয়া যদি আরেকটা ক্রিয়ার উদ্দেশ্য বোঝায়, ঠিক আছে, একটা ক্রিয়া অন্য একটা ক্রিয়া করার উদ্দেশ্য যদি বোঝায়, উদ্দেশ্যমূলক ক্রিয়াটাতে চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হয়। কীরকম? আমি ভ্রমণের জন্য বের হলাম, আমি ভ্রমণের জন্য বের হলাম, ভ্রমণটা একটা ক্রিয়া, বের হওয়াটা একটা ক্রিয়া। এখন বের হওয়া ক্রিয়াটা আমি সম্পাদন করছি ভ্রমণের জন্য, ভ্রমণ ক্রিয়াটা সম্পাদনের জন্য। এখানে উদ্দেশ্য কোনটা? ভ্রমণ। ভ্রমণ ক্রিয়াটা সম্পাদনের উদ্দেশ্যে আমি বের হচ্ছি, তার মানে এই ভ্রমণটা উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যার্থক ক্রিয়াটায় আমরা চতুর্থী বিভক্তি প্রয়োগ করব। ওকে, এটা কি বোঝা গেছে? কেউ বুঝতে না পারলে কাইন্ডলি বলুন।
কেউ কি আছেন যিনি বুঝতে পারেননি? যদি বুঝতে না পারেন একদম সংকোচ করবেন না, একদম মানে বলবেন। দিদি হ্যাঁ বলুন। 3 পয়েন্টে ক্রিয়ার্থায়ান ক্রিয়ায়া চতুর্থী। ক্রিয়ায়ান উপরে একটা বিন্দু আছে না, এটা অনুস্বার। এটা দ্বারা আবার একটু যদি বোঝানো হতো, মানে একটি ক্রিয়া সম্পাদনের জন্য। ক্রিয়ার্থায়াং মানে ক্রিয়ার অর্থে বা ক্রিয়ার জন্য, ক্রিয়ায়াং চতুর্থী, ক্রিয়াতে চতুর্থী হয়। দেখুন, আচ্ছা আপনাদের তো এখনো হয়নি, যাই হোক আমি বলছি, আমি আবারও বলছি। দেখুন এখানে কি লিখেছে, একটি ক্রিয়া সম্পাদনের জন্য যদি অন্য একটি ক্রিয়া সম্পাদন করা হয় তবে কারণার্থক ক্রিয়াটিতে চতুর্থী বিভক্তি হয়। ওই যে বললাম দুইটা ক্রিয়া থাকবে, ভ্রমণ করাটা একটা ক্রিয়া, যাওয়াটা একটা ক্রিয়া। যাওয়া ক্রিয়াটা কেন সম্পাদন করছি? ভ্রমণ করাটা কারণ, আমার মূল কারণ হচ্ছে ভ্রমণ, সেই জন্য আমি যাওয়া ক্রিয়াটা সম্পাদন করছি। তো কারণার্থক ক্রিয়াটাই আমাদের চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হবে, ঠিক আছে? যেমন ভ্রমণায়, অহম ভ্রমণায় গচ্ছামি। আমরা তো চতুর্থী বিভক্তির রূপটা এখনো পড়িনি, দেখবেন নরায়, নর শব্দের চতুর্থী এক বচনে পাবেন নরায়। তো সেমভাবে ভ্রমণায় হবে, ক্রিয়াতে চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হবে, যেটা কারণ। বা আমি পড়তে বিদ্যালয়ে যাচ্ছি, পড়াটা একটা ক্রিয়া আর যাওয়াটা একটা ক্রিয়া। যাওয়াটা কেন সম্পাদন করছি? পড়া ক্রিয়াটা সম্পাদনের জন্য, পড়াটা হচ্ছে কারণ। তো পড়াতে আমাদের চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হবে। বয়ম পঠনায় বিদ্যালয় গচ্ছামহ, এভাবে। বিষয়টা কি বোঝা গেছে? দিদি আমি একটু বলি, হ্যাঁ তাহলে বলুন। এখানে ক্রিয়া দুইটা, হ্যাঁ, একটাতে যেটা কারণার্থক ক্রিয়াতে চতুর্থী বিভক্তি হবে, তাহলে আর একটা যেটা ক্রিয়া সেখানে কোন বিভক্তি হবে? সেটাতে বিভক্তি হবে না, ওইটা নর্মালি হবে, মানে তিতাহান্তি সিথাথা এগুলো যোগ করবেন। মূল ক্রিয়ায় তো বিভক্তি হবে না, মূল ক্রিয়ায় আপনার যোগ করতে হবে, লকার যোগ করতে হবে, লট লগ লুইট, ঠিক আছে? হ্যাঁ, এরকম যদি তাহলে দুটো ক্রিয়া থাকে, তাহলে একটাতে চতুর্থী হবে এবং বাকিটা সাধারণের মতোই থাকবে, না না, তাই তো? সবসময় যে চতুর্থী হবে এরকম নয়, কারণ বুঝাতে হবে। তো এই যে আবার নিয়মটা কি, কারণ বুঝালে কারণার্থক ক্রিয়াটাতে চতুর্থী হবে। এখন অলওয়েজ যে একটা ক্রিয়া দ্বারা কারণ বুঝাবে এরকম তো নয়, দুইটা ক্রিয়া থাকতেই পারে, সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া আরও পাবেন সামনে, যেখানে অন্য কিছু বোঝাবে, কারণ না বুঝিয়ে অন্য কোনো মিনিং আছে, তখন ওই মিনিং অনুসারে অন্য কিছু প্রয়োগ করতে হবে। এখন কারণ বুঝালে আপনাকে চতুর্থী প্রয়োগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে আর দু একটা যদি উদাহরণ দেয়া যায়, যেমনটা এর আগে দিলেন এটারই। এই যে দেখুন অনেক উদাহরণ আছে। শিশুহু ড্যাশ কুলাহলম করতি। আচ্ছা, আপনারা তো রূপগুলো এখনো পড়েননি, তাহলে দেখ মানে নিজেরা করতে পারতেন, আমি জাস্ট বলে দিচ্ছি। শিশুটি আসার জন্য চিৎকার করছে বা কোলাহল করছে। এখন আসাটা একটা ক্রিয়া আর চিৎকার করাটা আরেকটা ক্রিয়া। এখন কোলাহলটা মনে হয়
আর অল্প কিছুক্ষণ ক্লাস হবে, আমি জাস্ট চতুর্থীর ব্যবহারটা বলে রূপটা একটু দেখিয়ে ক্লাসটা শেষ করে দেব। আচ্ছা, যেটা বলছিলাম যে এই বাক্যে হচ্ছে আপনার দুইটা ক্রিয়া আছে, যাওয়াটা একটা ক্রিয়া, চিৎকার করাটা একটা ক্রিয়া। এখন চিৎকার করাটা কেন করছে বাচ্চাটা, মানে চিৎকারটা কেন করছে, এই ক্রিয়াটা কেন সম্পাদন করছে? যাওয়ার উদ্দেশ্যে, মূল উদ্দেশ্য হচ্ছে যাওয়া। তো এই কারণার্থক যেই ক্রিয়াটা যাওয়া, এটাতে আমাদের চতুর্থী প্রয়োগ করতে হবে। তারপর ধনিকः ভোজনম, ব্র্যাকেটে ভোজনম আছে, গৃহম গচ্ছতি, মানে ধনিক খাওয়ার জন্য গৃহে যাচ্ছে। তো যাওয়াটা একটা ক্রিয়া, খাওয়াটা একটা ক্রিয়া। সে কেন যাওয়া ক্রিয়াটা সম্পাদন করছে? খাওয়ার উদ্দেশ্যে। মূল উদ্দেশ্য খাওয়া। খাওয়ার উদ্দেশ্য যদি না থাকতো তার কিন্তু বাড়ি যাওয়ার কোনো দরকার ছিল না। তো মূল কারণ হচ্ছে খাওয়া, তো এটাতে আমাদের চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হবে। আর যাওয়া যেটা আছে এটা তো সাধারণ ক্রিয়া, মূল ক্রিয়া, এটাতে আমরা যেহেতু বর্তমানকালে আছে কর্তা অনুসারে প্রয়োগ করব। এটাই মূল নিয়মটা। বোঝা গেছে কি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তারপর একটা নিয়ম আছে, দেখো, রোচতে প্রয়োগে চতুর্থী। রোচতে প্রয়োগে চতুর্থী। রোচ একটা ধাতু। আপনারা যারা ব্যাকরণ কণিকা নয়, দুঃখিত, কৌমুদি হাতে পেয়েছেন, কৌমুদিটা খুলে দেখবেন শেষ দিকে রোচ ধাতু পাবেন। তো রোচ ধাতুর অর্থ কি? পছন্দ, পছন্দ করা। এই ধাতুটা যখন প্রয়োগ হয় তখন যার পছন্দ, ঠিক আছে, ধরুন আমার মিষ্টি পছন্দ, এখন কার পছন্দ? আমার। আমরা তো পড়েছিলাম কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যেই উত্তর পাই তাতে দ্বিতীয় প্রয়োগ করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে রোচ ধাতুর প্রয়োগ যদি হয়, সেই ক্ষেত্রে আমার যার পছন্দ, মানে কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের চতুর্থী প্রয়োগ করতে হবে। আর রোজ ধাতু কত পৃষ্ঠা আমি বলতে পারছি না, কারণ আমার বই অনেক পুরাতন, আমার সাথে আপনারটা মিলবে না। একটু খুঁজে নিন, খুঁজলে পেয়ে যাবেন। আত্মনিপদী ধাতুর মধ্যে পাবেন, সেভ ধাতুর আশেপাশে, বা সেভ ধাতুটা খুলতে পারেন। সেভ ধাতুর অনুরূপ রোজ ধাতু। সেভ ধাতু আপনি এতেও পাবেন, কণিকায়ও পাবেন। যাদের কৌমুদি নেই তারা কণিকায়ও দেখতে পারেন। আচ্ছা, যেটা বলছিলাম, কি বলছিলাম, রোজ ধাতুর প্রয়োগে হচ্ছে আমাদের যার পছন্দ, মানে রোজ অর্থ তো পছন্দ, তাই না? তো যার পছন্দ তাতে হচ্ছে চতুর্থী প্রয়োগ হবে। আর যা পছন্দ, আবার বৃষ্টি পছন্দ, বৃষ্টিটা যা পছন্দ সেটাতে হচ্ছে আমাদের প্রথমা বিভক্তির প্রয়োগ করতে হবে। বা আবার পড়তে ভালো লাগে, পড়তে পছন্দ, পড়া পছন্দ, তো কার পছন্দ? আবার আবি শব্দে, অস্পদ শব্দে চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হবে। আর কি পছন্দ? পড়াটা পছন্দ, পড়া পছন্দ। তো এই পড়া, এক্ষেত্রে কিন্তু এটা ধাতু নয়, এটা হচ্ছে পঠন, কর্ম হিসেবে বসবে কিন্তু প্রথমা হবে। পঠন শব্দটা, এটাতে হচ্ছে আমাদের প্রথমা বিভক্তির প্রয়োগ করতে হবে। তারপরে এখানে তো অনেকগুলো উদাহরণ আছে, যে বালকয়া মধুরম রোচতে, বালকটির মানে মধু আছে না, মধু পছন্দ। তো এই ক্ষেত্রে আমরা কি করছি? বালকটির মধু পছন্দ। এখন কার পছন্দ? বালক। তো বালক শব্দে, বালক শব্দে চতুর্থী বিভক্তির প্রয়োগ করছি। কি পছন্দ? মধু পছন্দ। মধু শব্দের
প্রথমা প্রয়োগ করছি, আর রোজ ধাতু এটা নর্মালি প্রয়োগ করছি। তো এটা হচ্ছে আপনার একটু ব্যতিক্রম প্রয়োগ, রোজ ধাতুর রূপটাও ব্যতিক্রম। এখানে কিন্তু তি প্রয়োগ হয় না, তে আতে এরকম প্রয়োগ হয়, সে ওতে সে বেতে সে বনতে এরকম। এটা একটু ব্যতিক্রম, আমি রোজ ধাতুটা দিয়ে দিব, ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দিব। তো এটা খুব একটা মনে রাখার দরকার নেই, জাস্ট জেনে রাখুন। আর আরেকটা প্রয়োগ আছে, সেটা হচ্ছে আপনার নব। ঠিক আছে, নব, শুধু নবও নয়, আপনার নমঃ স্বাহা স্বধা, নমঃ স্বাহা স্বধা এগুলো থাকলে চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হয়। এই শব্দটা যার সাথে আছে তাতে চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হয়। যেমন শিবায় নমঃ, শিবায় নমঃ, কৃষ্ণায় নমঃ, আমরা পড়েছি না? এই কৃষ্ণায় শব্দটা হচ্ছে চতুর্থী বিভক্তি, শিবায় চতুর্থী বিভক্তি, রামকৃষ্ণায় চতুর্থী বিভক্তি। নমঃ শব্দটা যেখানেই পাবেন এটা যার সাথে যুক্ত হবে তাতে আমরা চতুর্থী বিভক্তির প্রয়োগ করব। আর আমরা যেখানে হচ্ছে এই স্বস্তি, স্বাহা, স্বধা এই তিনটা শব্দ পাবো, এই তিনটা শব্দ যার সাথে যুক্ত হবে তাতেও চতুর্থী বিভক্তির প্রয়োগ হবে। এখানে দেওয়া হয়নি, আপনারা এটা নোট ডাউন করে নিতে পারেন। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি চতুর্থী বিভক্তির প্রয়োগ। আমরা এবার একটু তাড়াতাড়ি করে রূপটা দেখে নিই, কারণ অনেকটা টাইম হয়ে গেছে অলরেডি। দেখুন, নরশব্দ, নরশব্দ বা নরশব্দের অনুরূপ সব শব্দ, অকারান্ত সব শব্দ, এর ক্ষেত্রে সব চতুর্থী বিভক্তির রূপটা কি হয়? নরায়, নরাভ্যাম, নরেভ্যঃ। ঠিক আছে, নরায় মূল শব্দ, এর সাথে আকার আর ইয় যুক্ত হচ্ছে। দ্বিবচনে মূল শব্দের সাথে একটা আকার আসছে আর ভিয়াম যুক্ত হচ্ছে। এই আপনি কিন্তু তৃতীয়ায়ও মনে হয়, হ্যাঁ তৃতীয়ায়ও আপনি ভিয়াম পেয়েছিলেন, নরাভ্যাম পেয়েছিলেন, তো মিল আছে, এটা আলাদা করে আর মুখস্থ করতে হবে না। বহুবচনে কি হচ্ছে? মূল শব্দের সাথে একটা একার আর ভিয়হ যুক্ত হচ্ছে, নরেভ্যঃ। আবার বলছি, নরায়, নরাভ্যাম, নরেভ্যঃ। অকারান্ত সব শব্দ আপনার একই রকম। তাহলে আমাকে একটু বলুন তো, সজন সাহা মহোদয়, আপনি একটু বলুন তো শিক্ষক এই শব্দটার রূপটা কেমন হবে? শিক্ষকায়, শিক্ষকাভ্যাম, শিক্ষকায়। না, নরটা কি হচ্ছে? নরেভ্যঃ, একার আর ভিয়হ যুক্ত হচ্ছে, এখানে কি হবে? তাহলে হচ্ছে শিক্ষকাভ্যা। শিক্ষক শব্দের সাথে একার যোগ করুন আগে, শিক্ষকে এরপর ভিয়হ, শিক্ষকে ভিয়হ, শিক্ষকেভ্যঃ। আচ্ছা ঠিক আছে, এগুলো আপনারা কণিকায়ও পেয়ে যাবেন। তো আমি জাস্ট উচ্চারণগুলো যেন আপনাদের অসুবিধা না হয় সেজন্য বলে দিচ্ছি। তো নরশব্দের সবগুলো একই রকম, নরশব্দের অনুরূপ সবগুলো একই রকম। পরেরটা দেখুন, এটা হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, ফল। আমরা ফল পড়েছি না? তো ফল শব্দটা, ফল শব্দের ক্ষেত্রে একটা মজার জিনিস আছে, প্রথম আর দ্বিতীয়া বাদে তৃতীয়া থেকে সপ্তমী সেম টু সেম হচ্ছে নরশব্দের মতো। দেখুন, নরশব্দে কি ছিল? নরায়, নরাভ্যাম, নরেভ্যঃ। যদি সেম হয় ফল শব্দটা কি হবে? আমাকে একটু নিতাই বাবু আপনি বলুন তো। ফলায়, ফলাভ্যাম, শেষেরটা ওইটা কি ছিল দেখুন? নরেভ্যঃ, ফলেভ্যঃ। আর এটা কিন্তু আপনার ফলে ভিয়াম, ভ্যাম নয়, ভিয়াম। ঠিক আছে, ফলাভ্যাম বলুন, বলুন একটু নিতাই বাবু আমার সাথে, ফলাভ্যাম। ফলাভ্যাম, না ভ্যাম নয়, ভিয়াম, ভিয়াম। ও ফলাভ্যাম। গুড, ওকে। তো অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ সব একরকম হবে, শুধু পার্থক্যটা প্রথম আর দ্বিতীয়াতে। অকারান্ত পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ একদম সেম টু সেম। ওকে,
তারপর আকারান্ত শব্দে কি হচ্ছে দেখুন, আকারান্ত শব্দের সাথে অনেক মিল আছে অকারান্ত শব্দের। দেখুন এই লতা শব্দটা কি হচ্ছে লতায়াই, লতায়াই, চতুর্থীর এক বচনে লতায়াই হচ্ছে, এটা একটু ভিন্ন। কিন্তু দ্বিবচনে দেখুন মূল শব্দের সাথে আবারও ভিয়াম যুক্ত হচ্ছে, লতাভ্যাম। ওইটা কি ছিল ফলাভ্যাম, এখানেও ভিয়াম যুক্ত হচ্ছে। বহুবচনে ভিয়হ যুক্ত হচ্ছে, এখানেও ভিয়হ যুক্ত হয়েছিল মূল শব্দের সাথে। আর সেম টু সেম, জাস্ট ভিও যুক্ত হচ্ছে মূল শব্দের সাথে। তাহলে কি হচ্ছে লতায়াই, লতাভ্যাম, লতাভ্যহ। পার্থক্যটা শুধু এক বচনে, এক বচনটা আলাদা করে মনে রাখতে হবে, বাকিটা সেম। আচ্ছা, তাহলে যদি লতা, লতায়াই, লতাভ্যাম, লতাভ্যহ হয়, তাহলে গায়িকা কি হবে আমাকে একটু উৎপল আচার্য মহোদয় বলুন। গায়িকা ওই, গায়িকাভ্যাম, গায়িকাভ্যহ। একদম ঠিক। তাহলে এটা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। যত আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আছে সব একরকম। তারপর নদী শব্দ, এখানে আকারান্তর ক্ষেত্রে কি হচ্ছিল দেখুন, মূল শব্দ অজা বা লতা, লতার সাথে ইয়াই যুক্ত হচ্ছিল। এই ক্ষেত্রে ইকারান্তর ক্ষেত্রে আপনার এই ইকারটা উঠে যাবে, ইকারটা উঠে একটা হসন্ত আসবে আর ইয়ই যুক্ত হবে। তাহলে হসন্ত যদি আসে, ইয়োটা ইয়ো ফলা হয়ে যাবে। তাহলে কি হবে, না দিয়েই, পুত্রিয়েই, নারিয়েই। ওকে, ঠিক আছে। আগেরটায় লতায় জাস্ট ইয়ে ছিল না, হসন্তটা উঠেনি, সরি হসন্তটা আসেনি, আকারটা উঠেনি, আকারটা ছিল। আর নদী শব্দের ক্ষেত্রে বা ইকারান্ত শব্দের ক্ষেত্রে আকারটা, ইকারটাও উঠবে, উঠে যাবে, আর একটা হসন্ত চলে আসবে, আর ইয়োটা ইয়ো ফলা হয়ে যাবে। লতার মতো সেম টু সেম, জাস্ট একটা হসন্ত চলে আসবে। তাহলে কি হবে, না দিয়াই, পুত্রিয়াই। তারপর লতাতে কি ছিল, দ্বিবচনে লতাভ্যাম, দ্বিবচনে এখানে কি হবে, নদীভ্যাম, পুত্রীভ্যাম, নারীভ্যাম, সেম। তারপর বহুবচনে কি ছিল, মূল শব্দের সাথে জাস্ট ভিয়াহ যুক্ত হয়েছে, এখানেও সেম, নদীভ্যাহ, পুত্রীভ্যাহ, নারীভ্যাহ, সেম। মুখস্থের কিচ্ছু নেই। তাহলে লেখনী শব্দটা কি হবে বলুন তো, আমাকে কে বলবেন? সুজন পাল মহোদয়, আপনি বলুন। লেখনীয়, দেখুন নদী কি হচ্ছে, এক মিনিট দাদা, নদী কি হচ্ছে, না দিয়াই, না দিয়াই। তাহলে লেখনী কি হবে বলুন? লেখনীয়, লেখান দিয়েই, দতে আমি একটু প্রেশার দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, লেখান দিয়েই। তারপর দ্বিবচন, দ্বিবচন লেখনীভ্যাম, বহুবচন লেখনীভ্যহ। গুড, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের ইকারান্ত শব্দ। এরপর যেগুলো আছে এগুলো মূলত সর্বনাম, ঠিক আছে। এষাহ, এষা, এতৎ, আহম, তোয়াম, এগুলো হচ্ছে আপনার সর্বনাম। তো এগুলো থাক, এগুলো আমি পরের ক্লাসে দেখাবো। আপাতত আপনারা এই শব্দগুলো একটু ভালো করে দেখবেন, মুখস্থের কিচ্ছু নেই, আর পারলে পরেরগুলোও দেখবেন, ওগুলোও সেম। আমি একটু বলেই দিই। দেখুন এষাহ শব্দটা আপনার এসেছে হচ্ছে, এখানে আমি পরে লিখে দিয়েছি দেখুন, এতদ। আমরা তৎ শব্দ পড়েছি না সাহাতৌতে, তো এতৎ শব্দটা হচ্ছে আপনার কাছের কোনো ব্যক্তিকে নির্দেশ করে। সহ দ্বারা কিন্তু যাকে নির্দেশ করছে, সে বলে আমরা যাকে নির্দেশ করছি, সে অনেক দূরের কাউকে নির্দেশ করছে। কিন্তু আমি আমার একদম পাশে আছে এমন কাউকে যদি সে বলে নির্দেশ করি, তাহলে আমাদের এতৎ শব্দটা প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তখন সহ না হয়ে এ সহ হবে, তারপর তৌ না হয়ে এ সৌ হবে, সাহাতো তে না হয়ে এ সাহা হবে, ঠিক আছে। তখন মানে তৎ শব্দটা না প্রয়োগ হয়ে এ তৎ শব্দটা প্রয়োগ হবে। আর তৎটা কি আছে, দূরের কোনো ব্যক্তির ক্ষেত্রে, এখানে
টাইপিং মিস্টেক হয়েছে। তো এটা হচ্ছে আপনার দূরের কোনো ব্যক্তির ক্ষেত্রে তৎটা হবে। তো আমরা যদি প্রয়োগ করি এখন এর রূপটা দেখি চতুর্থীর, আমরা তো চতুর্থী পড়ছি, তো চতুর্থীর রূপটা দেখুন। এতৎ শব্দের ক্ষেত্রে কি হচ্ছে, এ মানে পুগলিঙ্গের ক্ষেত্রে হচ্ছে এ তস্मै এ তাভ্যাম এ তেভ্যঃ। তারপর স্ত্রীলিঙ্গ আমরা যদি এমন কাউকে নির্দেশ করি যে হচ্ছে আপনার স্ত্রীলিঙ্গের কেউ, তো তার সেটার ক্ষেত্রে হবে হচ্ছে এ তস্যৈ এ তাভ্যাম এ তাভ্যঃ। এখানে এ তাভ্যাম কিন্তু দ্বিবচনটা সেম। তারপর এক বচনে জাস্ট একটু পার্থক্য, পুংলিঙ্গের ক্ষেত্রে এ তস্मै ব আসবে, আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এ তস্যৈ ইয় ফলা আসবে, ব না এসে বয়ের জায়গায় ইয় ফলা আসবে। আর বহুবচনে পুংলিঙ্গের ক্ষেত্রে এ তেভ্যঃ আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এ তাভ্যঃ, একারের জায়গায় জাস্ট আকার হবে, এতটুকুই পার্থক্য। আর এতদ হচ্ছে আপনার কোনো ক্লিবলিঙ্গের শব্দকে নির্দেশ করতে, এটা হবে কি এ তস্मै এই পুংলিঙ্গের মতো এ তাভ্যাম, তারপর এ তাভ্যঃ, এক বচন দ্বিবচন পুংলিঙ্গের মতো, আর স্ত্রীলিঙ্গের মতো হচ্ছে বহুবচনটা, মানে দুইটার মিক্স এই ক্লিবলিঙ্গটা। আর অহমের ক্ষেত্রে কি হচ্ছে দেখুন, মানে অসমত শব্দের ক্ষেত্রে চতুর্থী বাহ্যম আওয়াভ্যাম আর আসবাভ্যাম, বাহ্যম আওয়াভ্যাম আর আসবাভ্যাম, এই সবগুলো আপনারা ব্যাকরণ কৌমুদিতে তো পাবেন, কণিকায়ও পাবেন, যেখানে চান সেখানেই পাবেন। আর তোয়াম শব্দের রূপটা কীরকম হচ্ছে, তুভ্যম ইউবাভ্যাম আর ইউসবাভ্যাম। এগুলো পারলে দেখবেন, না পারলে দরকার নেই, আমরা পরের ক্লাসে আবার আলোচনা করব। আর আগের যেই শব্দগুলো পড়ালাম এগুলো মাস্ট দেখবেন, এগুলো কিন্তু আপনার একটা দেখলে সবগুলো পড়া হয়ে যাবে, ঠিক আছে। ফল, নদী, মতি, লতা, নর, সাধু, তারপর আর কি আছে, সাধু, মুনি, এই কয়েকটা শব্দ মাস্ট দেখবেন, একদম প্রথমা থেকে সপ্তমী আপনার যেন ঠোঁটের গোড়ায় থাকে, আপনাকে যেন জিজ্ঞেস করলেই আপনি সাথে সাথে বলে ফেলতে পারেন, এটা মনে রাখবেন। তবে মুখস্থের বিষয়টা আপনাকে প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে। যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি চতুর্থী বিভক্তি। আজকে অনেকটা টাইম হয়ে গেছে, কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। দিদি একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন, অবশ্যই। দিদি হচ্ছে ওই যে আমাদের তো মহারাজ দেবনাগরী বর্ণমালাটা সবাইকে প্র্যাকটিস করে লিখতে বলেছিল, আপনি জমা সবাই পড়েছে কিনা হ্যান্ড রাইজ করতে বলেছিলেন। আসলে এটার আকার ওকার যেগুলো সংযুক্ত বর্ণ আমরা আসলে লিখতে পারি কিনা পড়তে পারছি কিনা এটা একবার যাচাই করাটা দরকার ছিল, তাহলে তো এখন আবার মহাবিপদে পড়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে তাহলে গল্প পড়ব, গল্প পড়ে দেখবো আপনারা পড়তে পারছেন কিনা। যদি এটা না পারি তাহলে তো আপনার এই লেখাগুলো আমরা বুঝতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তখন আরো বিরক্ত চলে আসবে। তা তো অবশ্যই। তো একটু হোমওয়ার্ক দিলে ভালো হতো আমাদের আরেকবার। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা গল্প দিব, আজকে ক্লাস শেষে গল্প দিব, আপনারা সবাই পড়ে এটা আমাকে অডিও রেকর্ডিং করে পাঠাবেন। কিন্তু আপনাদের আমি কাজ দিই, আপনারা তো করেন না, তাহলে আমি কাজ দিয়ে কি করব? পাস না দিলে তো ওই দুই একজন যারা করছে আর বাদ বাকিদের তো আরো অবস্থা খারাপ। না না ঠিক আছে, আমি তো দিব, কিন্তু আপনারা করবেন কি না তা আমাকে যদি কথা দেন তাহলে আমি কষ্ট করে বাড়ির কাজ বানিয়ে সেটা আপনাদেরকে দিব। কিন্তু আপনারা যদি জমা না দেন, আমি কষ্ট করে বাড়ির কাজ বানিয়ে আমার লাভ কি? যদি ভুল হোক আর ঠিক হোক জমা দিব, তারপর যা হয়। এটাই তো চাই, মানে আপনারা তো জমা দিবেন, এরপর ভুল হবে সেটা সংশোধন করে দেওয়ার জন্যই তো আমি আছি না। আপনার যদি সব সঠিকই হতো তাহলে আমার কি দরকার ছিল? যাই হোক, ঠিক আছে, আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, বা কোনো কিছু বলার থাকলে বলুন, নয়তো আমরা ক্লাস শেষ করব। এই শব্দগুলো
আমরা বিভক্তিগুলো পড়ে রাখবো, ওগুলা যদি একটু আরেকবার বলতেন। সাধু মুনি এতটুকুই আচ্ছা, বুঝতে পারছি। নর, ঠিক আছে, নর, তারপর মুনি, সাধু, তারপর ফল, ফল বলতে ফল, তারপর নদী, লতা, মতি। মোটামুটি এগুলো পড়লেই আপনার একটা ধারণা হয়ে যাবে যে কেমন হচ্ছে। সবগুলো কিন্তু ঘুরে ফিরে এগুলো কি এক। সবগুলোই থাকতো? হ্যাঁ হ্যাঁ, কি বুঝতে পারিনি? না না, সব নয়। আমরা প্রথমা থেকে চতুর্থী পড়েছি না, আমরা জাস্ট প্রথমা থেকে চতুর্থী এতটুকু পড়লেই হবে। ও আর আচ্ছা। আপনাদের কণিকা, কণিকা নয়, কৌমুদীতে দেখবেন আপনার ফল শব্দ বা নর শব্দের পরে পরের পৃষ্ঠায় অনুরূপ অনেক শব্দ দেয়া আছে, তো ওই শব্দগুলো একবার করে রিডিং পড়বেন, তাহলে আপনাদের ভোকাবুলারি বাড়বে। আচ্ছা দিদি, কণিকার এটা কত ভাগে আছে এটা শব্দগুলো? শব্দরূপ কণিকায় না কৌমুদীতে? না না, কৌমুদীতে। কৌমুদিতে, কৌমুদিতে। আচ্ছা, আমার একটু রুমে গিয়ে আমি পেজ দেখে বলবো। আমি তো হোস্টেলে থাকি, আমি রুমে ক্লাস নিতে পারছি না, আমার কাছে এখন বই নেই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আর কারো কিছু বলার আছে কি? দিদি শব্দরূপ 75 পৃষ্ঠা থেকে শুরু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন যে শব্দরূপ 75 পৃষ্ঠা থেকে শুরু। 73 থেকে শুরু করে তারপর অনেক দূর পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। কোনটা? এ তসমৈ? না না, এ তসমৈ দেখুন, মূল শব্দটা হচ্ছে আপনার এতদ, ওকে? এ তসমৈ আলাদা করে কোনো শব্দ নেই। হ্যাঁ, এখন এতদ শব্দের রূপটায় গিয়ে হচ্ছে আপনার এই যে দেখুন, এ সহ শব্দের চতুর্থী একবচনে এতস্মৈ হয়, এতদ মানে ক্লিবলিঙ্গ শব্দের চতুর্থী একবচনে এতস্মৈ হয়, কিন্তু স্ত্রীলিঙ্গ একবচনে কিন্তু এতস্মৈ নয়, এতস্যই। এখানে বয়ের বদলে ইও আসছে। ঠিক আছে? নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আর কারোর কিছু বলার আছে কি? ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা শেষ করি, কেমন? কারণ অনেক টাইম হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই আমার উপর বিরক্ত হয়ে গেছেন। ক্লাসটা এত লং করার জন্য আমি সরি। আসলে আমার আজকে চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি দুইটাই শেষ করার কথা ছিল, কিন্তু যেহেতু আপনাদের আগেরটা ক্লিয়ার না, সেই জন্য ক্লাসটা লং হয়ে গেল। যাই হোক, তাহলে আমরা আজকে শান্তি দিয়ে ক্লাস শেষ করছি। আপনাদের যদি পরে কোনো জিজ্ঞাসা উদয় হয় অবশ্যই আমাকে জানাবেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, কেমন? রাখছি। নমস্কার দিদি। হ্যাঁ, সবাইকে নমস্কার।